একটু দিয়ে দিও। আসসালামু আলাইকুম, সবাইকে রবি টেকনিক স্কুল লাইভের পক্ষ থেকে স্বাগত। আমি ফারহান শেখ, পড়ছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসির ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 অর্থাৎ জ্যামিতিক আলোক বিজ্ঞানের প্রথম লাইভ ক্লাস। তো আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞানের হচ্ছে একটা প্লেলিস্ট আকারে করার লাইভ ক্লাস করার চেষ্টা করছি। ওকে, তো তোমরা একটু কমেন্টে জানাই দাও যে তোমরা লাইভ ক্লাসটিতে আমাদের সাথে কে বাংলাদেশের কে কোন জায়গা থেকে সংযুক্ত হয়েছো, এবং তোমরা কমেন্টে তোমাদের কলেজের নামটাও লিখে দিও, এবং তোমরা তোমাদের কমেন্টে তোমাদের কলেজের নামটাও লিখে দিও। ওকে, তো আমি দেখি আমাদের সাথে কারা কারা সংযুক্ত আছে। আমাদের সাথে ফেরদৌস শাম্মী যুক্ত আছে, তৃপ্তি ভৌমিক, তানহা তাবাসসুম, সাবরিনা হক, তারপরে হচ্ছে আমাদের সাথে আয়েশা আক্তার আছে, চন্দন শর্মা, ওকে, সাদাত মাহমুদ সম্পদ ভাইয়া আসছে আমাদের সাথে, এহসানুল কবির সাজিদ, তাহমিদ ড্যানিয়েল, নীলিমা নিপা। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ ক্লাসটিতে সংযুক্ত হওয়ার জন্য। তোমরা শুরুতে লাইভ ক্লাসটা শেয়ার করে দিতে পারো, কারণ কি, কারণ যেহেতু আমরা এই চ্যাপ্টারটা আজকে শুরু থেকে শেয়ার করে দাও লাইভ ক্লাসটা, তাহলে তোমার ফ্রেন্ডরা কিন্তু এই চ্যাপ্টারটা একদম শুরু থেকে পেয়ে যাবে। তুমি যেমন এই লাইভ ক্লাসটি করার মাধ্যমে উপকৃত হবা, তোমার ফ্রেন্ডরাও কিন্তু এই লাইভ ক্লাসটি করার মাধ্যমে উপকৃত হবে। ওকে, আচ্ছা, তো এই জন্যই আমি বললাম যে শুরুতে তোমরা লাইভ ক্লাসটা শেয়ার করে দিও। আমাদের সাথে ধ্রুব দাস সংযুক্ত আছে, ফেরদৌস শাম্মী হচ্ছে আমাদের সাথে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে রাজশাহী। ওকে, আমাদের সাথে হচ্ছে যারা যারা সালাম দিচ্ছ প্রত্যেকেই ওয়ালাইকুম সালাম। ওকে, এবং সবাই জানিয়ে দিও যে তোমরা সবাই কেমন আছো। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা বেশি শেখ নাইম ইসলাম আমাদের সাথে রেগুলার স্টুডেন্ট আমাদের সাথে সংযুক্ত আছে। তারপর হচ্ছে সেন ভাইয়া আছে আমাদের সাথে সংযুক্ত, তারপর সাফিয়া আলম সিথি, ওকে, সুধা ইয়াসমিন আরেকজন রেগুলার স্টুডেন্ট আমাদের সংযুক্ত আছে, তাসমিম হোসেন তিশা। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাই সংযুক্ত হওয়ার জন্য। এবং আমরা কিন্তু অনেকদিন পর আজকে লাইভ ক্লাস শুরু করলাম। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। হ্যাঁ, তো ওকে, তো আমরা আমাদের ক্লাসের আমরা আজকে পড়বো হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 6 এর জ্যামিতিক আলোক বিজ্ঞান। তো এই চ্যাপ্টারটা আমি একদম জিরো লেভেল থেকে শুরু করব। জিরো লেভেল বলতে কি বোঝায়, আমাদের 9-10 এ হচ্ছে আলো নামে একটা চ্যাপ্টার ছিল, দুটো চ্যাপ্টার ছিল, আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন। তো যারা যারা ওই চ্যাপ্টারগুলো পড়ে আসো নাই, কোনো সমস্যা নেই, বা ভালো করে পড়ে আসো নাই, তাদেরও কোনো সমস্যা হবে না। আমি একদম জিরো লেভেল থেকে শুরু করার অর্থ হচ্ছে একদম 9-10 এর বেসিক থেকে আমরা একদম অ্যাডভান্স লেভেলে যাব। ওকে, মানে আমরা অনেক ভর্তি পরীক্ষার বিভিন্ন প্রশ্ন সমাধান করব, এবং কিছু অ্যাডভান্স লেভেলের ম্যাথ প্রবলেমও আমরা এবং কনসেপ্টও আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব যদি তোমরা চাও। আচ্ছা, তাহলে এবার আমার সাথে অসংখ্য মানুষ সংযুক্ত হয়ে গেছে, অসংখ্য স্টুডেন্টস বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত হয়ে গেছে, সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি আমাদের ক্লাসটা শুরু করি। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। ওকে, আচ্ছা, তো মেইনলি আমরা একটু অপটিক্স নিয়ে কথা বলি। অপটিক্স, ওকে, অপটিক্স মানে কি? অপটিক্স, তো অপটিক্স মানে হচ্ছে স্টাডি অফ লাইট। লেখো, অপটিক্স হচ্ছে স্টাডি অফ লাইট। স্টাডি অফ লাইট, লাইট নিয়ে আমরা পড়াশোনা করব, স্টাডি অফ লাইট। আচ্ছা, তো অপটিক্সের দুইটা পার্ট আমাদের পড়াশোনা করতে হয়। অপটিক্সের প্রথম পার্ট বা একটা পার্ট হচ্ছে আমাদের জিওমেট্রিক্যাল অপটিক্স। জিওমেট্রিক্যাল অপটিক্স একটা পার্ট, আর আরেকটা পার্ট হচ্ছে আমাদের ফিজিক্যাল অপটিক্স। আরেকটা পার্ট হচ্ছে আমাদের ফিজিক্যাল অপটিক্স। অপটিক্স কি জিনিস? আলো নিয়ে পড়াশোনা বা স্টাডি অফ লাইট। তো অপটিক্স, দুই টাইপের অপটিক্স নিয়ে আমাদের এখানে ইন্টারমিডিয়েটে আলোচনা করা হয়। একটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞান, আর আরেকটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স বা ভৌত আলোক বিজ্ঞান। ওকে, একটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান বা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স, আর আরেকটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান বা হচ্ছে তোমার ভৌত আলোক বিজ্ঞান। আচ্ছা, লাইটটা ঠিক মতো দেখা যাচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ, ঠিক মতন দেখা যাচ্ছে। ওকে,
তাহলে খেয়াল করো, তো অপটিক্সের একটা পার্ট হচ্ছে বললাম জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞান, আর আরেকটা পার্ট হচ্ছে ফিজিক্যাল অপটিক্স, যার বাংলা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। ওকে, আচ্ছা, তো জ্যামিতিক আলোক বিজ্ঞানের মধ্যে কি কি আমাদের পড়া লাগে? জ্যামিতিক আলোক বিজ্ঞানের মধ্যে আমাদের পড়া লাগে হচ্ছে আলোর প্রতিসরণ। জ্যামিতিক আলোক বিজ্ঞানের মধ্যে আমাদের পড়া লাগে আলোর প্রতিসরণ। ওকে, আচ্ছা, তো আলোর প্রতিসরণ নামটা বললে অনেকের মাথায় আসে আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলন আমাদের আগের সিলেবাসে ছিল, তো বর্তমান সিলেবাসে আলোর প্রতিফলন নিয়ে খুব একটা আলোচনা নাই। তো আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের মধ্যে কি কি নিয়ে স্টাডি করা লাগে? আলোর প্রতিসরণ, তারপরে হচ্ছে আলোক যন্ত্র বা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। আলোক যন্ত্র খাতায় লিখে নিও যে কি কি আমরা পড়বো। আলোক যন্ত্র, ওকে। তো আলোর প্রতিসরণের মধ্যে আবার কিছু টার্ম আমরা পড়ি বা কিছু পার্ট আমরা পড়ি। তো আলোর প্রতিসরণের মধ্যে আমরা লেন্স নিয়ে কথা বলবো, লেন্স, এবং আমরা প্রিজম নিয়ে কথা বলবো। ওকে, আলোর প্রতিসরণের মধ্যে আমরা লেন্স নিয়ে আলোচনা করব, তারপর আমরা প্রিজম নিয়ে আলোচনা করব। ওকে, তো মেইনলি জ্যামিতিক আলোক বিজ্ঞানের মধ্যে এই টার্মগুলোই আমরা পড়াশোনা করি। আর ফিজিক্যাল অপটিক্সকে আমরা ইংলিশে ওয়েভ অপটিক্সও বলি। ফিজিক্যাল অপটিক্সকে আমরা ইংলিশে ওয়েভ অপটিক্সও বলি। তো ওয়েভ অপটিক্সের মধ্যে কোন কোন বিষয় আমরা আলোচনা করি? ওকে, তো বলি আমরা। তো ওয়েভ অপটিক্সের মধ্যে আমরা প্রথমে আলোচনা করি ব্যতিচার নিয়ে। ওয়েভ অপটিক্স বা ফিজিক্যাল অপটিক্স, আমরা ব্যতিচার নিয়ে কথা বলি। তারপরে আমরা আলোচনা করি হচ্ছে তোমার অপবর্তন নিয়ে, তারপরে আমরা আলোচনা করি অপবর্তন নিয়ে। তারপরে আমরা আলোচনা করি সমাবর্তন নিয়ে বা সমবর্তন নিয়ে। তারপরে আমরা আলোচনা করি হচ্ছে সমবর্তন নিয়ে, এবং ফোর্থলি আমরা আলোচনা করি হচ্ছে পোলারায়ন নিয়ে। এই টপিকগুলো হচ্ছে আমাদের কভার করতে হয় ফিজিক্যাল অপটিক্স বা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানে। ওকে, তো আবার বলি, অপটিক্সের দুইটা পার্ট স্টাডি করা লাগে। একটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞান, আর একটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স বা ভৌত আলোক বিজ্ঞান। ওকে, আচ্ছা, তো জ্যামিতিক আলোক বিজ্ঞানের মধ্যে কি কি আমাদের পড়তে হয়? আলোর প্রতিসরণ আমাদের পড়তে হয়, যার মধ্যে আবার লেন্স আর প্রিজম নিয়ে আমাদের আলাদাভাবে স্টাডি করতে হয়। তারপরে আলোক যন্ত্র বা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা আলোচনা করি। ওকে, আচ্ছা, তারপর ফিজিক্যাল অপটিক্স বা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে কি কি আমাদের পড়তে হয়? ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে ব্যতিচার বা ইন্টারফিয়ারেন্স, তারপর হচ্ছে অপবর্তন, সমাবর্তন আর পোলারায়ন। এই টপিকগুলো আমাদের কভার করে কে বলতো? ভৌত আলোক বিজ্ঞান বা ওয়েভ অপটিক্স। ওকে, আচ্ছা, তাহলে এই জ্যামিতিক আলোক বিজ্ঞান বা জিওমেট্রিক্যাল অপটিক্স হচ্ছে আমাদের চ্যাপ্টার নাম্বার 6, ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 6। আর ফিজিক্যাল অপটিক্স বা ওয়েভ অপটিক্স হচ্ছে এটা আমাদের চ্যাপ্টার নাম্বার 7। ওকে, ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 7। তো যেহেতু আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার নাম্বার 6 পড়ছি, সো আমাদের এন্টায়ার বা টোটাল আলোচনা থাকবে হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞান নিয়ে। ওকে, তো পরবর্তীতে যখন এই চ্যাপ্টার পড়ানো হবে চ্যাপ্টার 7, তখন আমরা এই ফিজিক্যাল অপটিক্স বা ভৌত আলোক বিজ্ঞান নিয়ে আমরা কথা বলবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। ফার্স্ট একটু ইন্ট্রোডাকশন দেখালাম যে আমরা কি কি পড়ি। অপটিক্স মানে কি? স্টাডি অফ লাইট বা আলো নিয়ে আমরা পড়াশোনা করি। যে পড়াশোনাটাই আলো নিয়ে করা হয় সেটা হচ্ছে অপটিক্স। তো অপটিক্সের দুইটা পার্ট, জ্যামিতিক আলোক বিজ্ঞান আর ভৌত আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞানের মধ্যে এই টাইপের পার্টগুলো আমরা পড়ি, ফিজিক্যাল অপটিকের মধ্যে এইগুলো আমরা পড়ি। তো আমরা মেইনলি হচ্ছে চ্যাপ্টার 6 পড়ছি, মানে হচ্ছে এই টপিকগুলো আমরা কভার করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তো আমাদের সাথে অনেক মানুষ যুক্ত আছে, অনেক স্টুডেন্ট আমাদের সাথে আছে, সবাইকে অনেক থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এবার দেখো, এবার আমরা শুরু করে দিলাম আমাদের ফার্স্ট আলোচনা। তো আমরা যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। হেডলাইন দাও, আলোর প্রতিসরণ। যখন তোমরা লেকচারটা দেখবা অবশ্যই খাতা কলম সামনে রাখবা। ওকে, অবশ্যই খাতা কলম সামনে রাখবা। যারা এখনো শেয়ার করোনি লাইভটা একটু শেয়ার করে দিও। শেয়ার করলে একদম শুরু থেকে আমাদের বাংলাদেশের বিভিন্ন স্টুডেন্টরা হচ্ছে একদম শুরু থেকে আমাদের এই লাইভ ক্লাসটা এনজয় করতে পারবে এবং শিখতে পারবে। ওকে, সবাই মিলে একসাথে শেখার মজাই আলাদা। ওকে, তাহলে আমরা সবাই মিলে একসাথে শেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো, এবার সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে পড়বো হচ্ছে আলোর প্রতিসরণ। ওকে, আচ্ছা, তো আলোর প্রতিসরণ কি? আলোর প্রতিসরণ একটু আমি বলি মুখে, তোমরা একটু খাতায় লিখে নিও। তো আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে
তির্যকভাবে প্রবেশ করে তবে আলো তার গতিপথের পরিবর্তন করে বা আলো বেন্ড করে। ওকে, আমি আরেকবার বলি, খেয়াল করো, তোমরা একটু খাতায় লিখে নিও এই সংজ্ঞাটা। আলোক রশ্মি যখন তির্যকভাবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলো কি হয়, তার অরিজিনাল পথ থেকে কিছুটা বিচ্যুত হয়। তো আলোর এই ঘটনাকে আমরা বলি হচ্ছে আলোর প্রতিসরণ। আমি লাস্ট আরেকবার বলি, আলোক রশ্মি যখন তির্যকভাবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলো তার অরিজিনাল পথ বা তার প্রকৃত পথ থেকে কিছুটা বিচ্যুত হয়। তো আলোর এই ঘটনাকে আমরা বলি হচ্ছে আলোর প্রতিসরণ। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা দেখি এই ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো মেইনলি হচ্ছে এখানে আমরা একটা ডায়াগ্রাম আঁকবো। ডায়াগ্রামটা একটু মন দিয়ে দেখো। মনে করো এই যে আমরা একটা আনুভূমিক বরাবর একটা লাইন টানলাম, তো এই লাইনটাকে আমরা বলবো হচ্ছে বিভেদ তল। তো বিভেদ তল বলতে আমরা কি বুঝবো, যেই রেখা দুইটা মাধ্যমকে সেপারেট করে বা দুইটা মাধ্যমকে আলাদা করে সেই রেখাটাকে আমরা বলি হচ্ছে বিভেদ তল। ওকে, যেই রেখা দুইটা মাধ্যমকে সেপারেট করে বা দুইটা মাধ্যমকে আলাদা করে সেই রেখাকে আমরা কি বলি বলতো, বিভেদ তল বলি। ওকে, তাহলে এই যে আমি যেই রেখাটা আমি আঁকলাম, এই রেখার উপরে হচ্ছে একটা মাধ্যম, উপরের সাইডে একটা মাধ্যম আর নিচের সাইডে অন্য কোনো মাধ্যম। তাহলে যেই লাইনটা দুইটা মাধ্যমকে সেপারেট করে, যেই লাইন, ওই লাইনকে আমরা বলি হচ্ছে বিভেদ তল। তো লিখে ফেলি, এটা হচ্ছে আমাদের বিভেদ তল। তো বিভেদ তল তাকেই বলবো যে লাইনটা দুইটা কি বলে মাধ্যমকে আমরা সেপারেট করি যেই লাইনের মাধ্যমে। ওকে, আচ্ছা, তাহলে এইটাকে আমরা বললাম মিডিয়াম নাম্বার 1 বা 1 নাম্বার মাধ্যম। এখানে এটাকে আমরা বললাম হচ্ছে মাধ্যম নাম্বার 1। ওকে, তো মাধ্যম নাম্বার 1 বা 1 নাম্বার মাধ্যম, আর নিচেরটাকে বললাম হচ্ছে আমরা মাধ্যম নাম্বার 2 বা 2 নাম্বার মাধ্যম। ওকে, তাহলে এই দেখো উপরে একটা মাধ্যম আর নিচে অন্য একটা মাধ্যম, তো দুইটা মাধ্যমকে যে লাইন দিয়ে আমি সেপারেট করলাম সেই লাইনটাকে আমরা বলছি হচ্ছে বিভেদ তল, সেই লাইনটাকে। ওকে, আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করো, এবার আমরা কি বললাম, আলোর প্রতিসরণের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা আমি কি বললাম, যে আলো যখন তির্যকভাবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের চেষ্টা করে। ওকে, আলো যখন তির্যকভাবে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের চেষ্টা করে, তাহলে ব্যাপারটা কেমন, ধরো এই আলোটা ধরলাম মাধ্যম নাম্বার 1 থেকে একটা আলো এভাবে প্রবেশ করার চেষ্টা করতেছে। ওকে, অবশ্যই তীর চিহ্ন দিবা। তীর চিহ্ন দ্বারা কি বোঝায়, যে একটা আলো এভাবে বিভেদ তলের উপর কি করছে, আগমন ঘটছে। একটা আলো এভাবে বিভেদ তলের উপর কি করছে, আগমন করছে। ওকে, আচ্ছা, তো যেই আলোটা আমি বিভেদ তলের উপরে আগমন করালাম বা যেই আলোটা আগত হচ্ছে, সেই আগত রশ্মিকে আমরা বলি হচ্ছে আপতিত রশ্মি। লিখে নাও, সেই আগত রশ্মিকে আমরা বলি হচ্ছে আপতিত রশ্মি। লিখে নাও, তার মানে যে রশ্মি বিভেদ তলে আঘাত করবে বা আঘাত করার জন্য যে রশ্মিটা আমরা আগমন করাবো, সেই আগমনকৃত রশ্মিকে আমরা বলি হচ্ছে আপতিত রশ্মি। সেই আগমনকৃত রশ্মিকে আমরা বলি হচ্ছে আপতিত রশ্মি। এতটুকু বোঝা গেছে? ওকে, এরপরে খেয়াল করো, এই আপতিত রশ্মি, এই যে আমাদের বিভেদ তল, এই আপতিত রশ্মি এই বিভেদ তলের এই পয়েন্টে নিশ্চয়ই ছেদ করে। খেয়াল করো, আপতিত রশ্মি বিভেদ তলের এই বিন্দুতে ছেদ করে। তো আপতিত রশ্মি বিভেদ তলের যেই পয়েন্টে ছেদ করে, এই পয়েন্টটার নাম হচ্ছে আপতন বিন্দু। ওকে, ফার্স্টে যারা পারো একটু বোরিং লাগতে পারে, কারণ কথা হচ্ছে আমি তোমাদের কথা দিছিলাম যে আমি একদম শুরু থেকে একদম জিরো লেভেল থেকে শুরু করব। যারা 9 10 এ আলো চ্যাপ্টারটা স্কিপ করছো, তো বেসিক্যালি আমার ক্লাসগুলো অনেক বড় হবে। ক্লাসগুলো বড় হওয়ার দুইটা রিজন। একটা রিজন হচ্ছে আমরা এসএসসি যারা পরীক্ষা দিল তাদের জন্য আমরা এটা পড়াচ্ছি, তারা যাতে ভালো করে বুঝতে পারে। সেকেন্ড রিজন হচ্ছে যে যারা এবার সামনে আমাদের এইচএসসি পরীক্ষা দিবে তারাও যাতে সহজে এই ক্লাসটা কি করতে পারে, তাদের জন্য যেন এই ক্লাসটা অনেক ইফেক্টিভ হয়। তো মেইনলি হচ্ছে দুইটা কারণে ক্লাসগুলো আমাদের একটু বড় হবে। ওকে, তো খেয়াল করো, এবার হচ্ছে
তো যারা ডেডিকেটেড ওয়েতে শেষ পর্যন্ত থাকবে, যারা ডেডিকেটেড ওয়েতে শেষ পর্যন্ত থাকবে তারাই হচ্ছে ইনশাআল্লাহ মানে তাদের জন্য আমি ইনশাআল্লাহ ক্লাস নেব ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা তো খেয়াল করো, সেটা হচ্ছে কি বললাম আমরা, সেটা হচ্ছে যে আপতিত রশ্মি হচ্ছে আমাদের এটা। তো বিভেদ তলের উপর আপতিত রশ্মি কি হলো বলো তো, আপতিত রশ্মি হলো। ওকে আচ্ছা, তাহলে এই রশ্মিটাকে আমরা বলি হচ্ছে আপতিত রশ্মি। তো আপতিত রশ্মি বিভেদ তলে যেই পয়েন্টে ছেদ করে, আপতিত রশ্মি বিভেদ তলে যেই পয়েন্টে ছেদ করে সেই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে আপতন বিন্দু। কি বলি আমরা? আপতন বিন্দু বলি। তো নিয়মটা হচ্ছে যে আচ্ছা, তো এবারে কি করো, এরপরের নিয়মটা হচ্ছে এটা আমাদের আপতন বিন্দু। তো নিয়মটা হচ্ছে আপতন বিন্দুতে আমরা এই বিভেদ তলের উপর একটা লম্ব অঙ্কন করি। ওকে, তাহলে খেয়াল করো, আপতন বিন্দুতে আমরা এই বিভেদ তলের উপর একটা লম্ব অঙ্কন করি। এই লম্বকে আমরা বলি হচ্ছে অভিলম্ব। এই লম্বকে আমরা কি বলি বলতো? অভিলম্ব হিসেবে অভিহিত করি। তো অভিলম্বকে আমরা n দ্বারা প্রকাশ করি। তাই আমি আরেকবার বলি, খেয়াল করো, আপতন বিন্দুতে এই বিভেদ তলের উপর যে লম্ব অঙ্কন করা হয় সেই লম্বটাকে আমরা বলি হচ্ছে অভিলম্ব। ওকে, আপতন বিন্দুতে এই বিভেদ তলের উপর যে লম্ব অঙ্কন করা হয় সেই লম্বটাকে আমরা বলি হচ্ছে অভিলম্ব। এই অভিলম্বকে আমরা n দ্বারা প্রকাশ করি। ওকে আচ্ছা, তো একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে আলো যখন, এটা আমাদের আপতিত রশ্মি, হ্যাঁ, তো যেই আলোক রশ্মিটা আমরা আপতিত করলাম, নরমালি কি হওয়া উচিত বলতো? নরমালি আলোটা কিন্তু এই ডটেড লাইন বরাবর চলে যাওয়া উচিত। নরমালি এই আলোটা কিন্তু এই ডটেড লাইন বরাবর চলে যাওয়া উচিত। তো আলোটা এই ডটেড লাইন বরাবর না গিয়ে, আলোটা এই ডটেড লাইন বরাবর না গিয়ে, আচ্ছা, আলোটা এই ডটেড লাইন বরাবর না গিয়ে তার গতিপথ কিছুটা চেঞ্জ করে। দেখো এই যে গতিপথ চেঞ্জ করে ফেললো। তো এই গতিপথ চেঞ্জ করার এই ঘটনাকে আমরা বলি হচ্ছে আলোর প্রতিসরণ। তো আপতিত রশ্মি যেটা, মানে যেই রশ্মিটা আগত করলো, তো লাইটটা ওই আগত রশ্মি বরাবর, মানে এই পথে না গিয়ে, এই যে তার প্রকৃত পথ, সেই প্রকৃত পথে আলো না গিয়ে যে একটু হালকা বাঁকায় গেল, এই বেন্ড যে করলো, এই আলোর এই বেন্ড করার ঘটনাকে আমরা বলি হচ্ছে আলোর প্রতিসরণ। এতটুকু আমরা বুঝে গেলাম। ওকে আচ্ছা, তো একটু মন দিয়ে দেখবা, তো যে আলোক রশ্মিটা বিভেদ তল ভেদ করে বা বিভেদ তলকে ক্রস করে চলে গেল, এই রশ্মিটাকে আমরা বলি হচ্ছে প্রতিসরিত রশ্মি। এই রশ্মিটাকে আমরা কি বলি বলতো? প্রতিসরিত রশ্মি। ওকে আচ্ছা, তারপরে খেয়াল করো, আর এই যে নীল রেখাটা যেটা কিনা বিভেদ তলের উপর লম্ব, এই নীল রেখাটাকে আমরা বলি হচ্ছে অভিলম্ব। নীল রেখাটাকে আমরা বলি হচ্ছে অভিলম্ব। এরপর একটু খেয়াল করো মন দিয়ে, এটা আমাদের প্রতিসরিত রশ্মি, এটা আমাদের অভিলম্ব, এটা আমাদের প্রতিসরিত রশ্মি, এটা আমাদের অভিলম্ব। প্রতিসরিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা বলি হচ্ছে প্রতিসরণ কোণ। প্রতিসরিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা বলি প্রতিসরণ কোণ। এক্ষেত্রে আমরা প্রতিসরণ কোণকে প্রকাশ করছি r দ্বারা। সিমিলার ওয়েতে এটা আমাদের আপতিত রশ্মি, এটা আমাদের অভিলম্ব। তো আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা আপতন কোণ হিসেবে চিহ্নিত করি। তো আপতন কোণকে আমরা প্রকাশ করছি i দ্বারা। আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেই মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা বলি আপতন কোণ। প্রতিসরিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা বলি হচ্ছে প্রতিসরণ কোণ। প্রতিসরিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা বলি হচ্ছে প্রতিসরণ কোণ। তো লিখে নাও, এক্ষেত্রে i মানে হচ্ছে আপতন কোণ, এক্ষেত্রে i মানে হচ্ছে আপতন কোণ, আর এখানে r মানে হচ্ছে প্রতিসরণ কোণ। লিখে নাও, r মানে হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ। সেটা কার আর কার মধ্যবর্তী কোণ? প্রতিসরিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা বলি হচ্ছে প্রতিসরণ কোণ। ওকে, এবার একটু খেয়াল করো, এটা এই ডটেড লাইন হচ্ছে আলোর প্রকৃত পথ, বা আলোর হচ্ছে প্রকৃত পথ কি বলতো? এই ডটেড লাইন। ওকে আচ্ছা, এই ডটেড লাইন বরাবর, কারণ আপতিত রশ্মি বরাবর যে লাইনটা, এটাকে আমরা বলি আলোর প্রকৃত পথ। তো আলো যে প্রকৃত পথ থেকে যতটুকু কোণে বিচ্যুত হয়ে গেল, প্রকৃত পথ থেকে যতটুকু কোণে আলোটা বেন্ড হয়ে গেল বা বিচ্যুত হয়ে গেল,
ততটুকু অ্যাঙ্গেলকে আমরা বলি বিচ্যুতি কোণ, তাকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি। এভাবে বলতে পারো এই ডটেড লাইন আর প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি, যাকে আমরা বলি হচ্ছে বিচ্যুত কোণ। তাহলে লেখো ডেল মানে হচ্ছে আমাদের বিচ্যুত কোণ, ডেল মানে হচ্ছে আমাদের বিচ্যুতি কোণ বা বিচ্যুত কোণ। ওকে, তাহলে এতটুকু আমরা বুঝে গেলাম। ওকে, ডটেড লাইনটা কি? আলো যদি কোনো প্রকার প্রতিসরণ না হতো তবে আলো স্ট্রেট লাইন বরাবর যেত। এই যে লাইনটা বা এই নীল ডটেড লাইন আর প্রতিসরিত রশ্মি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের, আচ্ছা এই মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের কি বলতো, আমাদের হচ্ছে বিচ্যুতি কোণ। ওকে, আচ্ছা তো এবার খেয়াল করো, এবার নরমালি দেখা যায় যে এই যে আপতিত রশ্মি যেটা, হ্যাঁ আপতিত রশ্মি, এই আপতিত রশ্মির যে বেগ, সেই বেগটাকে আমরা প্রকাশ করলাম v1 দ্বারা, আর প্রতিসরিত রশ্মির যে বেগ তাকে আমরা প্রকাশ করলাম v2 দ্বারা। তার মানে মাধ্যম চেঞ্জ হয়ে গেলে আলোর বেগের একটা পরিবর্তন হয়, মাধ্যম চেঞ্জ হয়ে গেলে আলোর বেগের একটা পরিবর্তন হয়। এই এক নাম্বার মাধ্যম বা মাধ্যম একের যে রশ্মিটা আছে বা যে আলোটা আগত হচ্ছে সেই আলোটার বেগকে আমরা প্রকাশ করলাম v1 দ্বারা, যেটাকে আমরা বলতে পারি এক নাম্বার মাধ্যমে আলোর বেগ, যাকে আমরা প্রকাশ করলাম v1 নাম্বার মাধ্যমে বা প্রতিসরিত রশ্মি যেই মাধ্যম দিয়ে গমন করলো সেই দুই নাম্বার মাধ্যমের যে প্রতিসরিত রশ্মিটা আছে সেই দুই নাম্বার মাধ্যমের আলোর বেগটাকে আমরা v2 দ্বারা প্রকাশ করলাম। তাহলে মাধ্যম চেঞ্জ হয়ে গেলে আলোর কিন্তু বেগের চেঞ্জ হয়ে যায়। মূলত এই আলোর বেগের চেঞ্জের কারণে আমাদের এই আলোর গতিপথ চেঞ্জ হয়ে যায় বা আলোর প্রতিসরণটা হয়। ওকে, আচ্ছা তারপরে খেয়াল করো, তারপর হচ্ছে এই যে রশ্মিটা আপতিত করলাম, এই আপতিত রশ্মির যে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যকে আমি λ1 দিয়ে প্রকাশ করলাম, প্রতিসরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যকে আমি λ2 দিয়ে প্রকাশ করলাম। ওকে, তার মানে হচ্ছে মাধ্যম চেঞ্জ হয়ে গেলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যও কি হয়ে যায় বলতো, চেঞ্জ হয়ে যায়। মাধ্যম চেঞ্জ হয়ে গেলে আলোর তরঙ্গ দৈর্ঘ্যও চেঞ্জ হয়ে যায়। তারপরে যদি খেয়াল করো এই এক নাম্বার আলোক রশ্মির বা এই যে এক নাম্বার মাধ্যমের যে আলোক রশ্মি বা আপতিত রশ্মি, এটার কম্পাঙ্ক যদি হয় f, তাহলে দুই নাম্বার মাধ্যমের যে প্রতিসরিত রশ্মি এটার কম্পাঙ্ক f হবে। তার মানে মাধ্যম চেঞ্জ হয়ে গেলে কিন্তু আলোর কম্পাঙ্কের কোনো চেঞ্জ হয় না। মন দিয়ে দেখো, এক নাম্বার মাধ্যমে আমাদের যে আলোর কম্পাঙ্ক ছিল সেটা হচ্ছে f, দুই নাম্বার মাধ্যমে আমাদের যে কম্পাঙ্ক ছিল সেটাও কিন্তু f। তাহলে মাধ্যম চেঞ্জ হয়ে গেলে আমাদের আলোর কম্পাঙ্কের কিন্তু কোনো চেঞ্জ হয় না। এক নাম্বার মাধ্যমে আমাদের যে আপতিত রশ্মি ছিল এই আপতিত রশ্মির কম্পাঙ্ক যা, দুই নাম্বার মাধ্যমে আমাদের যে প্রতিসরিত রশ্মি, এই প্রতিসরিত আলোক রশ্মিরও কম্পাঙ্ক হুবহু সেম হবে যদি উৎস সেম থাকে। তোমরা মনে করো একটা লেজার লাইট দিয়ে আমরা এই পরীক্ষাটা করতেছি, যদি উৎসটা লেজার লাইটই থেকে থাকে বা উৎস যদি ফিক্স থাকে তবে কম্পাঙ্কের কোনো চেঞ্জ হয় না। বা খেয়াল করো আলোর বেগের কিন্তু চেঞ্জ হয়ে যায়, মাধ্যম চেঞ্জ হয়ে গেলে আলোর বেগের চেঞ্জ হয়ে যায়, মাধ্যম চেঞ্জ হয়ে গেলে কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্য দ্বয়েরও পরিবর্তন ঘটে। তো এভাবে আমরা করতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আরেকটু আগাই। এখান থেকে আমরা হচ্ছে প্রতিসরণাঙ্ক বিষয়ে একটু পড়াশোনা করব। প্রতিসরণাঙ্ক বিষয়ে একটু পড়াশোনা করব। তো হেডলাইন দাও প্রতিসরণাঙ্ক, এটা থাক এখানে। হেডলাইন দাও প্রতিসরণাঙ্ক, হেডলাইন দাও প্রতিসরণাঙ্ক। তো প্রতিসরণাঙ্ককে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। হেডলাইন দাও প্রতিসরণাঙ্ক। তো প্রতিসরণাঙ্ককে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। নরমালি প্রতিসরণাঙ্ক হচ্ছে একটা মাধ্যমের নিজস্ব বৈশিষ্ট্য। প্রতিসরণাঙ্ক হচ্ছে একটি মাধ্যমের নিজস্ব বৈশিষ্ট্য। তাও প্রতিসরণাঙ্ককে আমরা বাই ডেফিনেশন কিভাবে মনে রাখবো একটু দেখাই। সেটা হচ্ছে প্রতিসরণাঙ্ক মিউ হচ্ছে আমাদের শূন্য স্থানে আলোর বেগ। লিখে নাও, শূন্য স্থানে আলোর বেগ। তো শূন্য স্থানে আলোর বেগের মান কত বলো তো? আমরা মোটামুটি সবাই জানি শূন্য স্থানের আলোর বেগের মান কত, একটু কমেন্টে জানিয়ে দাও তো শূন্য স্থানে আলোর বেগের মানটা কত। শূন্য স্থানে আলোর বেগ ডিভাইডেড বাই কোন মাধ্যমে আলোর বেগ, কোন মাধ্যমে আলোর বেগ। ওকে,
কোনো মাধ্যমে আলোর বেগ। তো খেয়াল করো, শূন্যস্থানে আলোর বেগ ডিভাইডেড বাই কোনো মাধ্যমে আলোর বেগ। ওকে, তো এটাই হচ্ছে আমাদের মিউ। হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ আর হচ্ছে স্পেসিফিক কোনো মাধ্যমে আলোর বেগের হচ্ছে অনুপাত বা ভাগফলকে আমরা বলি হচ্ছে প্রতিসরণাঙ্ক, যাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। ভাগের উপরে থাকবে হচ্ছে বা লবে থাকবে শূন্যস্থানে আলোর বেগ, শূন্যস্থানে আলোর বেগ, আর ভাগের নিচে থাকবে যে কোনো মাধ্যমের বা যেই মাধ্যম নিয়ে আমরা আলোচনা করব সেই মাধ্যমের আলোর বেগ। ওকে, তো এটা আমাকে কমেন্টে জানিয়ে দাও। ইয়েস, এক্স্যাক্টলি, শূন্যস্থানে আলোর বেগ। আচ্ছা, সঞ্জিতা কমেন্ট করছো এফ চেঞ্জ হয় না কেন? কারণ এফ মানে কম্পাঙ্ক, কম্পাঙ্ক হচ্ছে উৎসের উপর নির্ভর করে। উৎস মানে আলোটা যেখান থেকে সৃষ্টি হবে তার উপর নির্ভর করে। তো উৎস যদি চেঞ্জ না হয়, আলোর কম্পাঙ্কের আমরা কোনো চেঞ্জ পাই না। ধরো আমরা একটা টর্চ লাইট দিয়ে এই পরীক্ষাটা করতেছি, তো টর্চ লাইটটা যদি আমরা চেঞ্জ না করি, মানে উৎস যদি আমরা চেঞ্জ না করি, আলোর উৎস যেখান থেকে আলোটা সৃষ্টি করলাম, তাহলে সেই এফ এর কোনো চেঞ্জ হবে না যদি আমরা উৎস চেঞ্জ না করি। ওকে, হৃদয় মিয়া, তারপরে হচ্ছে তোমার তাহমিদ ড্যানিয়েল, আব্দুল্লাহ মামুন প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছে। ওকে, আচ্ছা, ঠিক বলছো যে শূন্যস্থানে আলোর বেগ ডিভাইডেড বাই কোনো মাধ্যমে আলোর বেগ, সেটাই হচ্ছে আমাদের প্রতিসরণাঙ্ক। তাহলে এবার একটু খেয়াল করো, প্রতিসরণাঙ্ককে আমরা মিউ দিয়ে প্রকাশ করতেছি। মিউ ইকুয়ালস টু শূন্যস্থানে আলোর বেগ, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, ডিভাইডেড বাই যে কোনো মাধ্যমে আলোর বেগ, সেটাকে আমরা ভি মিডিয়াম দ্বারা বা ভি এম দ্বারা প্রকাশ করি। এই ভি ছোট্ট হাতের এম দিয়ে আমি বুঝাচ্ছি ভি মিডিয়াম বা মাধ্যমের বেগ, ভি মিডিয়াম বা মাধ্যমের বেগ। তো শূন্যস্থানে আলোর বেগ আর যে কোনো মাধ্যমের বেগের অনুপাত বা ভাগফলকে আমরা বলি হচ্ছে প্রতিসরণাঙ্ক, যাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। আচ্ছা, সি হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ। তো পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে শূন্যস্থানে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। শূন্যস্থানে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকের রেসপন্স করার জন্য। এবার এখান থেকে আমরা একটু আগানোর চেষ্টা করি। ওকে, তো এখান থেকে একটু খেয়াল করো, এখান থেকে আমরা কি কি বলতে পারি। তো দেখো, আমরা বলছিলাম যে মাধ্যম চেঞ্জ হয়ে গেলে আলোর বেগের আমরা একটা চেঞ্জ পাই। মাধ্যম চেঞ্জ হয়ে গেলে আলোর বেগের একটা চেঞ্জ পাই। তার মানে আলোর, আবার আমরা এখানে দেখলাম যে আলোর বেগের সাথে কিন্তু, মানে মাধ্যমের বেগের সাথে কিন্তু প্রতিসরণাঙ্কের একটা সম্পর্ক আছে। মাধ্যমের বেগের সাথে বা ভি মিডিয়াম মানে মাধ্যমের বেগ, তো মাধ্যমের বেগের সাথে কিন্তু প্রতিসরণাঙ্কের একটা সম্পর্ক আছে। তো দেখেই বুঝতে পারতেছো যে প্রতিসরণাঙ্কের সাথে মাধ্যমের বেগের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে প্রতিসরণাঙ্কের সাথে মাধ্যমের বেগের সম্পর্কটা কি বলতো? ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে এবার খেয়াল করে দেখো। ইয়েস, ইসরাত জাহান লিয়ানা, তুমি একদম ঠিক বলছো। তাহলে খেয়াল করো, তাহলে এখান থেকে আমরা বুঝলাম, তো এই এক নাম্বার মাধ্যমের বেগ কি v1, এক নাম্বার মাধ্যমের বেগ কি বলতো v1। তাহলে এক নাম্বার মাধ্যমের বেগ হচ্ছে v1। তাহলে আমি যদি c কে c ডিভাইড বাই v1 করি, তাহলে আমি নিশ্চয়ই এক নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ক পাবো, সেটাকে আমরা μ1 দ্বারা প্রকাশ করতে পারি। মন দিয়ে দেখো, আমি আরেকবার বলি। এক নাম্বার মাধ্যমের বেগ কি v1, দুই নাম্বার মাধ্যমের আলোর বেগ কি v2। এক নাম্বার মাধ্যমের আলোর বেগ কে v1, দুই নাম্বার মাধ্যমে আলোর বেগ কে v2। তাহলে এক নাম্বার মাধ্যমের আলোর বেগ যদি হয় v1, তাহলে আমি যদি c কে যদি v1 দিয়ে ভাগ করি, তবে আমরা কি পাবো বলতো? c ডিভাইডেড বাই v1। তাহলে c ডিভাইডেড বাই মাধ্যমের বেগ মানে কি? ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক, সেটাকে আমরা μ1 দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে μ1 সমান c ডিভাইডেড বাই v1 আমি লিখতে পারি। এট দ্য সেম ওয়ে এই মাধ্যমের জন্য এই মাধ্যমের এই আলোক রশ্মির বেগটা কত? v2। তাহলে এই আলোক রশ্মির বেগটা কত? v2। তাহলে আমি যদি c কে v2 দ্বারা ভাগ করি, মানে c ডিভাইডেড বাই v2 করি, তবে আমরা কি পেয়ে যাব বলতো? c ডিভাইডেড বাই vm করলে আমরা পাবো হচ্ছে μ2। তাহলে হচ্ছে এই v2 মানে হচ্ছে দুই নাম্বার মাধ্যমের বেগ। তাহলে আমরা যদি আলোর বেগকে দুই নাম্বার মাধ্যমের বেগ দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? দুই নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ক পাবো।
সিমিলার ওয়েতে আলোর বেগকে যদি আমি 1 নাম্বার মাধ্যমের বেগ দিয়ে ভাগ করি তবে আমরা 1 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ক পাবো, যাকে আমরা μ1 হিসেবে চিহ্নিত করলাম। তাহলে μ1 মানে হচ্ছে 1 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর μ2 মানে হচ্ছে 2 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে 1 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি μ1 দ্বারা প্রকাশ করলাম, 2 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি μ2 দ্বারা প্রকাশ করলাম। এতটুকু আমরা বুঝতে পারলাম, এতটুকু। তো এতটুকু আমরা বুঝে গেলাম, আশা করি এতটুকু আমরা ভালো করে বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, তো এবার আমরা পড়ব হচ্ছে স্নেলের সূত্র বা স্নেলস ল। এবার আমরা পড়ব হচ্ছে স্নেলের সূত্র বা স্নেলস ল। হেডলাইন দাও, স্নেলের সূত্র বা স্নেলস ল। ওকে, হেডলাইন দাও, স্নেলের সূত্র ইজ স্নেলের সূত্র বা স্নেলস ল। ওকে, আচ্ছা, তো দেখো, তো মেইনলি হচ্ছে আলোর প্রতিসরণের জন্য বিজ্ঞানী স্নেল একটা সূত্র ডেরাইভ করে বা সূত্র আবিষ্কার করে, সেই সূত্রটা আমরা পড়ব। তো মনে রাখো, এটা হচ্ছে আমাদের কি বলতো, বিভেদ তল। তো বিভেদ তল যে, আচ্ছা, বিভেদ তল যে সবসময় এক্স অক্ষ বরাবরই হবে এমন কোনো কথা নাই। যেই রেখা দুইটা মাধ্যমকে সিম্পলি সেপারেট করবে ওই রেখাকে আমরা কি বলি, বিভেদ তল বলি। উপরের মাধ্যমটাকে আমি ধরলাম মিডিয়াম নাম্বার 1 বা মাধ্যম নাম্বার 1, তো উপরের মাধ্যমকে আমি ধরলাম মাধ্যম নাম্বার 1 আর নিচের মাধ্যমকে আমি ধরলাম মাধ্যম নাম্বার 2। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, এবার সেটা হচ্ছে ধরলাম একটা আলোক রশ্মি আমি এইভাবে মানে মাধ্যম 2 থেকে নিক্ষেপ করলাম, একটা আলোক রশ্মি আমি মাধ্যম 2 থেকে নিক্ষেপ করলাম। তো ধরো এই যে আমাদের সেই আলোক রশ্মিটা আমি মাধ্যম 2 থেকে প্রেরণ করলাম, একটা আলোক রশ্মি আমি মাধ্যম 2 থেকে প্রেরণ করলাম। তো যেই আলোক রশ্মিটা আমি বিভেদ তলে বা যে আলোক রশ্মিটা আমি প্রেরণ করলাম সেই প্রেরিত আলোক রশ্মিকে আমরা বলি হচ্ছে আপতিত রশ্মি। সেই প্রেরিত আলোক রশ্মিকে আমরা বলি হচ্ছে আপতিত রশ্মি। ওকে, আচ্ছা, তো এই আপতিত রশ্মি এটা আমাদের কি বিভেদ তল। তো এই আপতিত রশ্মি বিভেদ তলের যেই পয়েন্টে ছেদ করে সেই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে আপতন বিন্দু। সেই পয়েন্টটাকে আমরা কি বলি বলতো, আপতন বিন্দু বলি। ওকে, আচ্ছা, তো নিয়মটা হচ্ছে এই পয়েন্ট মানে আপতন বিন্দু, এই যে পয়েন্টটা স্পেসিফিকলি, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলছি আপতন বিন্দু। তাহলে নিয়মটা হচ্ছে আপতন বিন্দুতে এই যে আমাদের বিভেদ তল এটা আমাদের, তো নিয়মটা হচ্ছে আপতন বিন্দুতে এই বিভেদ তলের উপর আমরা কি করব, একটা লম্ব ড্র করব। তো আপতন বিন্দুতে আমরা বিভেদ তলের উপর কি করব, একটা লম্ব ড্র করব। সেই লম্বকে আমরা বলি অভিলম্ব, আর অভিলম্বকে আমরা নরমাল ইংলিশে বলি, নরমাল বলি ইংলিশে, আর এটাকে আমরা n দ্বারা প্রকাশ করি। তার মানে n হচ্ছে আমাদের কি বলতো, অভিলম্ব। আচ্ছা, তো মাধ্যম যেহেতু চেঞ্জ হচ্ছে, তো মাধ্যম চেঞ্জ হয়ে গেলে আলো কি হয়ে যায় বলতো, আলো বেন্ড করে। এটা হচ্ছে আলোর ধর্ম, এটা হচ্ছে আলোর ধর্ম যে আলো স্ট্রেট লাইন বরাবর তখনই চলে যদি মাধ্যম সেম থাকে, আর মাধ্যম চেঞ্জ হয়ে গেলে আলোর বেগের একটা চেঞ্জ ঘটে যায়। আর ওই বেগের চেঞ্জের কারণে বা এটা একটু আলো যদি ডিপে বলি, তো মাধ্যম যদি চেঞ্জ হয়ে যায়, তো আলো যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তো মাধ্যমের কণাগুলো ওই আলোকে অ্যাট্রাক্টেড করে, আকর্ষণ করে বা বিকর্ষণ করে। ওকে, তো এগুলোকে বলি হচ্ছে আমরা সংশক্তি বল বা মানে আসঞ্জন বল। তো এই টাইপের হচ্ছে মাধ্যমের প্রপার্টিস এর কারণে বা মাধ্যমের ধর্মের কারণে আসলে কি হয় বলতো, আলোর প্রতিসরণটা ঘটে। একটু জাস্ট মনে রাখো একটু যে মাধ্যমের ধর্মের কারণে আলোর প্রতিসরণটা ঘটে, একজন কোশ্চেন করছিল। তো একটু বলি আমি, নরমালি মাধ্যম যদি সেম থাকে তাহলে আলো স্ট্রেট লাইন বরাবরই যাবে, বাট মাধ্যম যদি চেঞ্জ হয়ে যায় আলো কি করবে, বেন্ড করবে। ওকে, আলো তার প্রকৃত গতিপথ থেকে বেন্ড করবে। তো খেয়াল করো, এটা আমাদের আপতিত রশ্মি। ধরো এই বরাবর আমি আপতিত রশ্মি নিক্ষেপ করলাম বা আপতিত করলাম, তো আলোটা নিশ্চয়ই এই বরাবর চলে যাওয়ার কথা, আলোটা নিশ্চয়ই এই বরাবর চলে যাওয়ার কথা। তো এটাকে আমরা বলি আলোর প্রকৃত পথ। তো নরমালি কি হয়, নরমালি হচ্ছে মাধ্যম চেঞ্জ হয়ে গেলে আলো তার গতিপথ চেঞ্জ করে ফেলে। মাধ্যম চেঞ্জ হয়ে গেলে আলো তার গতিপথ চেঞ্জ করে ফেলে, মানে তার গতিপথ প্রকৃত পথ থেকে সে বিচ্যুত হয়। ধরলাম সে আলোটা ধরো এই বরাবর চলে গেল, ধরলাম আলোটা এই বরাবর চলে গেল। ওকে, আলোটা ধরো এই বরাবর চলে গেল, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, এবার সেটা হচ্ছে এটা আমাদের আপতিত রশ্মি, আর এটা হচ্ছে আমাদের প্রতিসরিত রশ্মি। যে আলোটা বিভেদ তল ভেদ করে চলে যায়, মানে অন্য মাধ্যমে চলে যায়, এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে তো যাচ্ছে না, এই আলোটা মাধ্যম 2 থেকে মাধ্যম 1 এ যাচ্ছে। তো মাধ্যম 2 থেকে মাধ্যম 1 এ যাচ্ছে, কোন মাধ্যমে চলে গেল, মাধ্যম 1 এ। তো যেই মাধ্যমে আলো
আলোক রশ্মি চলে গেল সেই আলোক রশ্মিটাকে আমরা বলি হচ্ছে প্রতিসরিত রশ্মি। সেই আলোক রশ্মিটাকে আমরা বলি কি বলতো? প্রতিসরিত রশ্মি। ওকে, আচ্ছা তাহলে এবার এতটুকু তো আমরা বুঝলাম, এটা আমাদের মিডিয়াম নাম্বার 1 বা মাধ্যম নাম্বার 1, আর এটা আমাদের মাধ্যম নাম্বার 2। আচ্ছা এতটুকু তো আমরা বুঝলাম না? আচ্ছা এটা আমাদের আপতিত রশ্মি, এটা আমাদের অভিলম্ব, এটা আমাদের আপতিত রশ্মি আর এটা আমাদের অভিলম্ব। তো আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা বলি আপতন কোণ, যাকে আমরা প্রকাশ করি আই দ্বারা। আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা বলি আপতন কোণ আই দ্বারা। আর এটা আমাদের প্রতিসরিত রশ্মি, এটা আমাদের কি অভিলম্ব। তো প্রতিসরিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী অ্যাঙ্গেলকে আমরা বলি প্রতিসরণ কোণ, যাকে আমরা প্রকাশ করি আর দ্বারা। ওকে, তো খেয়াল করো, আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে আপতন কোণ বলি, প্রতিসরিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা প্রতিসরিত রশ্মি বলি। তো এই মাধ্যম 1 এটা মাধ্যম 2 এটা। তো 2 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি μ2 দ্বারা প্রকাশ করলাম, আর 1 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি μ1 দ্বারা প্রকাশ করলাম। 2 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি μ2 দ্বারা প্রকাশ করলাম, 1 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি μ1 দ্বারা প্রকাশ করলাম। তো বিজ্ঞানী স্নেলের সূত্রের স্টেটমেন্টটা হচ্ছে, যেভাবে তোমরা মনে রাখবা, খুব সহজে মনে রাখবা, সেটা হচ্ছে যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন ইকুয়ালস টু, দেখো খেয়াল করো, μ1 sin r, μ1 sin r, μ1 sin r equals to μ2 sin i, μ2 sin i। এটাই হচ্ছে আমাদের স্নেলের সূত্র। লিখে নাও, μ1 sin r equals to μ2 sin i। তো মনে রাখবা কিভাবে? যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন। দেখো μ2 sin i, দেখতেছো? μ2 sin i। যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন, দেখো μ2 sin i ইকুয়ালস টু যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন, তাহলে μ1 sin r। এই যে μ1 sin r, যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন, মানে কি μ2 sin i। এই যে μ2 sin i লিখলাম, যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন, মানে μ1 sin r। এই যে μ1 sin r, এরা পরস্পর কি হবে বলো তো? এরা পরস্পর ইকুয়াল হবে। এটাই হচ্ছে আমাদের স্নেলের সূত্র। ওকে, এতটুকু আমরা বুঝতে পারছি। দেখো, যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন, তাহলে μ2 sin i, যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন, তাহলে μ1 sin r। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এতটুকু বুঝতে পারছি আমরা, টেকনিকটা কি বুঝতে পারছি, মনে রাখার টেকনিকটা, স্নেলের সূত্র। তো এটাই হচ্ছে আমাদের স্নেলের সূত্র, বা স্নেলের সূত্র আমরা সাধারণ রূপ বলতে পারি, বা স্নেলের সূত্র। ওকে, একটু বলো এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? এতটুকু আমরা বুঝতে পারছি কিনা? যেই মাধ্যমের অ্যাঙ্গেল যেটা, সেই মানে যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের সাইনের অ্যাঙ্গেল, এই যে যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের সাইনের অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের স্নেলের সূত্র। ওকে, আমরা একটু আগাই, কমেন্টে জানাই দাও যে ভালো করে বুঝতে পারলাম কিনা। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যারা একটু পরে চলে আসছো তারা অবশ্যই পরে লাইভ ক্লাসটা দেখে নিও, কোনো সমস্যা নেই, তারা অবশ্যই পরে লাইভ ক্লাসটা দেখে নিও। ওকে, তাহলে আমরা এটা বুঝে গেলাম। তো এপাশ থেকে আমরা কিছু কথা লিখি। ওকে, আচ্ছা, কথাটা কি? আমরা দেখছিলাম যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইকুয়াল টু কত বলো তো? মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা মিউ ইকুয়ালস টু হচ্ছে তোমার সি, মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে বা কোনো মাধ্যমে আলোর বেগ। এই অনুপাতটা বা এই ভাগফলটা হচ্ছে আমাদের প্রতিসরণাঙ্ক, যাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। ওকে, তো এখান থেকে একটু খেয়াল করো, এখান থেকে এই সি তো কনস্ট্যান্ট, শূন্য স্থানে আলোর বেগ তো কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট আর সমান সমানের পরিবর্তে আমি নিশ্চয়ই সমানুপাতিক সাইন দিতে পারি। তাহলে মিউ এভাবে সমানুপাতিক সাইন দিলাম ইনটু 1 বাই কি বলতো 1 বাই bm। তাহলে আমি কিন্তু এভাবে দিতে পারি। হ্যাঁ, দেখো কি করলাম আমরা, সমানুপাত কি বলে এই ধ্রুবক আর সমান সমান উঠাই আমরা কি সাইন ইউজ করলাম বলতো,
ধ্রুবক আর সমান সমান উঠাই আমরা একটা সমানুপাতিক সাইন ইউজ করলাম। তো এখান থেকে আমরা বলতে পারি মিউ এর সাথে ভিএম এর সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। খেয়াল করতেছো, মিউ এর সাথে ভি এর সম্পর্ক কি বলতো, ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা এটা আইডিয়া পাই, একটু মন দিয়ে দেখো, এটা আইডিয়া পাই যে আমরা ব্যস্তানুপাতিক মানে হচ্ছে উল্টা সম্পর্ক। ওকে, তো খেয়াল করো, সেটা হচ্ছে এই ভিএম। আচ্ছা, একজন কমেন্ট করছো যে সূত্রটার প্রমাণ দেখে দাও। আচ্ছা, মেইনলি আমরা এখানে ফোকাস করব হচ্ছে মেইনলি আমরা এখানে কনসেপ্ট বা সূত্রগুলো কি মিন করতেছে, চিত্রের সাথে কিভাবে রিলেট করতেছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং এই সূত্র দিয়ে কিছু ম্যাথ প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। তুমি যদি সূত্রের প্রমাণ দেখতে চাও কোনো সমস্যা নেই, আমাদের ইউটিউবে তুমি লিখবা 10 মিনিট স্কুল, যে আমাদের যে ইউটিউবের যে চ্যানেলটা আছে 10 মিনিট স্কুল ক্লাস 1 to 12, ওখানে তুমি ফিজিক্স প্লেলিস্টে যাবা। ফিজিক্স প্লেলিস্টে আমাদের অ্যানিমেটেড প্লেলিস্ট আছে অলরেডি, ইভেন প্লাস তোমার হচ্ছে পিয়াল সাহা ভাইয়া হচ্ছে তোমার এই চ্যাপ্টারের উপর লেকচার আছে। তো উনি প্রত্যেকটা সূত্রের অত্যন্ত ডিটেইলস ডেরিভেশন দিয়ে দিয়েছে। তো ডেরিভেশন যদি তুমি জানতে চাও ওখান থেকে তুমি দেখে নিতে পারবে। ওকে, আর মেইনলি আমরা ফোকাস করব সূত্রের হচ্ছে সূত্রটা কি মিন করে, সূত্রটা দ্বারা কিভাবে আমরা ইউজ করি সূত্রটা, এবং সূত্রের ব্যবহার, সূত্রের ব্যবহার আমরা মেইনলি এখানে বেশি পড়বো, এবং সূত্রটা চিত্রের মাধ্যমে কিভাবে আমরা মিন করাই বা কিভাবে আমরা প্রকাশ করাই এগুলো আমরা বেশি আলোচনা করব। মেবি আমি এটা কি কাকে বললাম, এটা সামিয়া নিশাদ তোমাকে বললাম। ওকে, তাহলে এবার খেয়াল করো, সেটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে মিউ আর ভিএম। তাহলে খেয়াল করো, মিউ এর সাথে ভিএম, মিউ মানে প্রতিসরণাঙ্ক আর ভিএম হচ্ছে মাধ্যমে আলোর বেগ। তাহলে খেয়াল করো, মিউ এর সাথে ভিএম এর সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে আমি কিন্তু এটা বলতে পারি যে যেই মাধ্যমে আলোর বেগ বেশি, যেই মাধ্যমে আলোর বেগ বেশি সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম, যেই মাধ্যমের আলোর বেগ বেশি সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম, যেই মাধ্যমের আলোর বেগ বেশি সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম, আর যেই মাধ্যমের আলোর বেগ কম সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি। তাহলে লিখতে পারো এটা কি বলতো, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেই মাধ্যমের আলোর বেগটা বেশি সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম, আর যেই মাধ্যমের আলোর বেগটা কম, যেই মাধ্যমের আলোর বেগটা কম সেই মাধ্যমের প্রতিসরণাঙ্কটা কি বলতো, বেশি। যেহেতু উল্টা সম্পর্ক, যেই মাধ্যমের আলোর বেগটা বেশি সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম, আর যেই মাধ্যমে আলোর বেগটা কম সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি। তো এখান থেকে আমরা মাধ্যম সম্পর্কে একটা ধারণা পাই, এই ফর্মুলা থেকে আমরা মাধ্যম সম্পর্কে একটা ধারণা পাই। তো মাধ্যম সম্পর্কে আমরা কি ধারণা পাই একটু বলি। তো একটু কমন সেন্স থেকে কিন্তু আমরা বুঝতে পারি, যেই মাধ্যমের আলোর বেগটা বেশি নিশ্চয়ই সেই মাধ্যমটা হালকা মাধ্যম, যেই মাধ্যমে আলোর বেগটা বেশি, যেই মাধ্যমে আলোর বেগটা বেশি নিশ্চয়ই সেই মাধ্যমটা হালকা মাধ্যম, আর যেই মাধ্যমে আলোর বেগটা কম নিশ্চয়ই সেই মাধ্যমটা কি বলতো, সেই মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম। যেই মাধ্যমে আলোর বেগটা কম নিশ্চয়ই সেই মাধ্যমটা কি বলতো, হালকা মাধ্যম। যে মাধ্যমে আলোর বেগটা কম নিশ্চয়ই সেই মাধ্যমটা হচ্ছে ঘন মাধ্যম, আর যেই মাধ্যমে আলোর বেগটা বেশি নিশ্চয়ই সেই মাধ্যমটা কি বলতো, হালকা মাধ্যম। ওকে, এটা মনে রাখবা। তাহলে এবার একটু খেয়াল করো, যেহেতু আলোর বেগটা যে মাধ্যমে আলোর বেগটা বেশি ওই মাধ্যমের কি বলতো, ওই মাধ্যমটা হচ্ছে তোমার কম ঘন। আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু আমরা এটা বলতে পারবো যে আলোর বেগ বেশি হলে কি হয়, মাধ্যমটা হালকা মাধ্যম হয়। তাহলে আলোর বেগ বেশি হলে প্রতিসরণাঙ্ক কম হয়। তাহলে আমি বলতে পারি যে হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্কটা আসলে কম হবে। ওকে, হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইজ লেস দেন ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইজ লেস দেন ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তুমি যদি একটু দেখো, যেই মাধ্যমের প্রতিসরণাঙ্কটা বেশি ওটাকে আমরা বলি ঘন মাধ্যম, আর যেই মাধ্যমের প্রতিসরণাঙ্কটা কম এটাকে আমরা বলি হচ্ছে হালকা মাধ্যম। আমি আরেকবার বলি মন থেকে শুনো। এই ইকুয়েশন থেকে আমরা বলতেছিলাম কি বলতো, কমন সেন্স। আলোর বেগ বেশি মানে ওটা কম ঘন মানে হালকা মাধ্যম। কোন মাধ্যমে যদি আলোর বেগ বেশি থাকে ওটা হালকা মাধ্যম, আর কোন মাধ্যমে যদি আলোর বেগটা একটু কম থাকে তাহলে ওটা কি বলতো, ওটা হচ্ছে ঘন মাধ্যম। আলোর বেগ বেশি হলে স্পিড বেশি মানে কি, বাধা কম মানে হচ্ছে হালকা মাধ্যম। স্পিড কম মানে কি, বাধা বেশি মানে ঘন মাধ্যম। তাহলে আলোর বেগ বাড়লে মাধ্যমটা কি হয় বল, আলোর বেগ বেশি মানে কি, মাধ্যমটা হচ্ছে তোমার হালকা মাধ্যম। তো আলোর বেগ বাড়লে প্রতিসরণাঙ্ক কমে,
মাধ্যমে, তাহলে এভাবে বলতে পারি যে হালকা মাধ্যমে প্রতিসরণাঙ্কটা কম, আর আলোর বেগ কমলে প্রতিসরণাঙ্ক বাড়ে। আলোর বেগ কমা মানে কি, ঘন মাধ্যমে আলোর বেগটা কম হবে, তাহলে ঘন মাধ্যমে আলোর বেগটা কম মানে ঘন মাধ্যমে প্রতিসরণাঙ্কটা বেশি। এই জন্য লিখলাম যে হালকা মাধ্যমে প্রতিসরণাঙ্কের মানটা কম হয়, ঘন মাধ্যমে প্রতিসরণাঙ্কের মানটা বেশি হয়। আলোর বেগ বেশি হালকা মাধ্যম, আলোর বেগ কম ঘন মাধ্যম। ইয়েস আয়েশা আক্তার, খুব সুন্দর করে তুমি লিখে দিছো আয়েশা আক্তার। ওকে, তো এখান থেকে আমরা প্রতিসরণাঙ্কের একটা আইডিয়া পেতে পারি। ওকে, আচ্ছা, তো দুইটা লাইন একটু মনে রাখবা, দুইটা লাইন এটা 9 10 এ পড়ছো, তাও আমি একটু একবারে শর্টে বলে দেই, একজন অবশ্যই কমেন্টেও লিখে ফেলছো যে আলো যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গমন করে, কেন আলো হালকা মাধ্যম থেকে হালকা মাধ্যম হতে ঘন মাধ্যমে যদি যায়, আলো যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গমন করে, তবে প্রতিসরিত রশ্মি কি হয় বলতো? আলো যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তবে প্রতিসরিত রশ্মি অবিলম্বের কাছে চলে আসে। চিত্রটা কি? ধরো এটা আমাদের বিভেদ তল। আমরা কাদেরকে বলবো? যেই রেখাটা বা যেই তলটা যেই তলটা দুটো মাধ্যমকে সিম্পলি সেপারেট করে, সেই তলকে আমরা কি বলি? বিভেদ তল বলি। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের বিভেদ তল। খুব দ্রুত করে 1 মিনিটে দেখাই দিই, এটা আমাদের বিভেদ তল। তো খেয়াল করো, আলো যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তাহলে এটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম ধরলাম, এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম ধরলাম। তো আলো যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তাহলে খেয়াল করো, তো ধরলাম আলো যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, এই ধরো এটা আমাদের আপতিত রশ্মি, আর এটা আমাদের হচ্ছে আপতন বিন্দু। তো নিয়ম হচ্ছে আপতন বিন্দুতে আমরা বিভেদ তলের উপর লম্ব অঙ্কন করব, এটাকে আমরা অভিলম্ব n দ্বারা সূচিত করি। তো আলো যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তবে কি হয় বলতো? তবে প্রতিসরিত রশ্মি অভিলম্বের কাছে চলে আসে। মানে প্রতিসরিত রশ্মিটা এই দেখো, অভিলম্ব যেটা নরমাল, এটা আমাদের অভিলম্ব। তো প্রতিসরিত রশ্মি অভিলম্বের কাছে চলে আসে। আর 2 নাম্বারটা তুমি নিজে করবা বাসায়, যে আলো যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তবে প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। এটা বাসায় করবা। ওকে, আলো যদি হালকা থেকে, দেখো টিপ চিহ্ন দিয়ে খেয়াল করো, টিপ চিহ্ন, আলো যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তবে প্রতিসরিত রশ্মি অবিলম্বের কাছে চলে আসে। আর যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তবে প্রতিসরিত রশ্মি দূরে সরে যায়। চিত্রটা হবে লাইক দিস, প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। চিত্রটা হবে এরকম। ওকে, এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম, এটা আমাদের হালকা মাধ্যম। তো আলো যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তবে প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। ওকে, এটা একদম সহজ জিনিস। তো এগুলা তোমরা একটু দেখবা। ওকে, আচ্ছা, তো আমরা এর পরবর্তী টপিকে যাই। এর পরবর্তী যে টপিকটা ওটা একটু আমরা চলে যাই। সেটা হচ্ছে আমরা তো দেখলাম না, আমরা কি দেখলাম বলতো? আমরা দেখছিলাম হচ্ছে যে আমাদের আলো যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গমন করে, তবে কিন্তু আলোর বেগের চেঞ্জ হয় না, আলোর কিন্তু বেগের চেঞ্জ হয়। তো এখান থেকে একটু খেয়াল করো, এখান থেকে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি যে মিউ আর ভি কিন্তু পরস্পর ব্যস্তানুপাতিক। তো দেখো মিউ সমান সমান আমি লিখতে পারবো হচ্ছে, দেখো মিউ ইজ প্রপোর্শনাল টু 1/v। মিউ আর ভি হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক। খেয়াল করো, যদি ব্যস্তানুপাতিক হয়, তবে আমরা এখান থেকে একটা সূত্র আনতে পারবো, μ1 ডিভাইডেড বাই μ2 সমান μ1 ডিভাইডেড বাই μ2 সমান v2 ডিভাইডেড বাই v1 লিখবো। তো মন দিয়ে দেখো, খেয়াল করো, উপরে 1, এখানে কিন্তু 2 হয়েছে, নিচে 2, এখানে 1 হয়েছে। কেন? কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক তাই। যদি এমন হইতো, দেখো খেয়াল করো, মিউ ইজ প্রপোর্শনাল টু ভি, যদি সূত্রটা এরকম হইতো, তবে আমরা কি লিখতাম? μ1 ডিভাইড বাই μ2 সমান v1 ডিভাইড বাই v2। মন দিয়ে দেখো, যদি সূত্রটা এমন হতো, যদি সূত্রটা কিন্তু এমন না,
যদিও সূত্রটা কিন্তু এমন না, যদি সূত্রটা এমন হইতো বাই ডেফিনেশন যে মিউ ইজ প্রপোর্শনাল টু ভি, তবে আমরা লিখতাম মিউ1 বাই মিউ2 সমান v1 বাই v2। বাট দেখো সমীকরণটা কিন্তু ব্যস্তানুপাতিকের মতো, তাহলে মিউ ইজ প্রপোর্শনাল টু 1 বাই v মানে হচ্ছে মিউ এর সাথে v এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাই কি লিখলাম খেয়াল করো, মিউ1 বাই মিউ2 সমান v2 বাই v1, মানে উল্টাই গেছে কিন্তু, এখানে 1 এখানে কিন্তু আর 1 নাই, এখানে 1 থাকলে এখানে 1 থাকবে। সমানুপাতিক হলে উপরে উপরে 1 নিচে নিচে 2, আর ব্যস্তানুপাতিক হলে উপরে 1 হলে উপরে 2 নিচে 2 হলে নিচে 1, মানে উল্টায় যাবে। ওকে, এভাবে মনে রাখবা যেখানে মিউ1 মানে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, মিউ2 মানে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, v2 মানে কি হলো, v2 মানে কি বলো তো, v2 মানে হচ্ছে তোমার দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ, আর v1 মানে হচ্ছে তোমার প্রথম মাধ্যমে আলোর বেগ। v2 মানে দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ, আর v1 মানে হচ্ছে প্রথম মাধ্যমে আলোর বেগ। তাহলে এখান থেকে একটু খেয়াল করো আমরা কিভাবে আরেকটু আগাতে পারি, খেয়াল করো মিউ1 ডিভাইড বাই মিউ2 সমান, আমরা জানি v ইকুয়াল টু f ল্যামডা, আমরা ছোটবেলায় পড়ছিলাম v ইকুয়াল টু f ল্যামডা, তাহলে v2 সমান হবে f ইনটু ল্যামডা 2, আর v1 সমান কি হবে বলো তো, f ইনটু ল্যামডা 1। v সমান f ল্যামডা, তাই v2 সমান লিখলাম f ইনটু ল্যামডা 2 আর f ইনটু ল্যামডা 1। তো খেয়াল করো এখানে কিন্তু আমি f1 আর f2 লিখি নাই, কারণ বলছিলাম যে মাধ্যম চেঞ্জ হলে কিন্তু কম্পাঙ্ক চেঞ্জ হয় না, কম্পাঙ্ক আগেও f ছিল পরবর্তীতেও f আছে, তো f আর f ক্যান্সেল করলে আমরা যে লাইনটা পাবো সেই লাইনটা হচ্ছে মিউ1 ডিভাইডেড বাই মিউ2, মিউ1 ডিভাইড বাই মিউ2 সমান ল্যামডা 2 ডিভাইড বাই ল্যামডা 1, ল্যামডা 2 ডিভাইড বাই ল্যামডা 1। এটাও আরেকটা ফর্মুলা অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। এই ফর্মুলাগুলো অ্যাডমিশন টেস্ট বা অবজেক্টিভ সলভ করতে এই ফর্মুলাগুলো কাজে লাগবে। মিউ1 মানে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, মিউ2 মানে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, ল্যামডা 2 মানে দ্বিতীয় মাধ্যমে যে আলোক রশ্মি সেই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা 1 মানে প্রথম মাধ্যমে যে আলোক রশ্মি সেই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। সিমিলার ওয়েতে v2 মানে দ্বিতীয় মাধ্যমের আলোর বেগ, মানে হচ্ছে 2 নাম্বার মাধ্যমের আলোর বেগ, আর v1 মানে হচ্ছে 1 নাম্বার মাধ্যমের আলোর বেগ। আর বাকিটা তোমরা বুঝে নিবা। ওকে, ওকে, এটা আমরা বুঝে গেলাম, এগুলো আমরা বুঝে গেলাম। তো এবার এখান থেকে আমরা যদি আরেকটু আগাই, এখান থেকে যদি আমরা আরেকটু আগাতে চাই, তো মন দিয়ে দেখো, সেটা কি, ধরো এটা আমাদের বিভেদ তল, তো এটা আমাদের বিভেদ তল, যে রেখা যেটা মাধ্যমকে সেপারেট করে। তো ধরো একটা আলোক রশ্মি আমরা আপতিত করলাম, এটা আমাদের সেই আপতিত রশ্মি, একটা আলোক রশ্মি আমরা আপতিত করলাম। আচ্ছা, তো এই বিন্দুকে আমরা বলি আপতন বিন্দু। তো নিয়মটা হচ্ছে আপতন বিন্দুতে আমরা একটা অভিলম্ব আঁকবো, এই ধরো আমাদের সেই অভিলম্বকে আমরা n দিয়ে প্রকাশ করলাম। তো এটাকে ধরলাম আমরা 1 নাম্বার মাধ্যম, এটাকে আমরা ধরলাম 1 নাম্বার মাধ্যম, এটাকে আমরা ধরলাম 2 নাম্বার মাধ্যম। তো 1 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি মিউ1 ধরলাম, 2 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি মিউ2 ধরলাম। তো আলো 1 নাম্বার মাধ্যম থেকে 2 নাম্বার মাধ্যমে যাচ্ছে, আলো 1 নাম্বার মাধ্যম থেকে 2 নাম্বার মাধ্যমে যাচ্ছে। মাধ্যম চেঞ্জ করলে আলো কি হয়, বেন্ড করে। তো ধরো আলোটা এভাবে বেন্ড করে ফেললো, বা আলো কি করলো বলতো, তার গতিপথটা বিচ্যুত করে ফেললো, আলো তার গতিপথের দিকটা কি করলো, পরিবর্তন করলো। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল করো, তারপরে আমরা বলছিলাম যে এটা আমাদের আপতিত, দেখো তীর চিহ্ন দেখে বুঝবা, তীর চিহ্ন, যে আলোটা আমি বিভেদ তলে আঘাত করলাম, যে আলোটা, এটা হচ্ছে আমার আপতিত রশ্মি। যে আলোটা বিভেদ তল ভেদ করে বের হয়ে চলে গেল, এটা হচ্ছে আমাদের প্রতিসরিত রশ্মি। এটা আমাদের আপতিত রশ্মি, এটা আমাদের অভিলম্ব, এটা আমাদের আপতিত রশ্মি, এটা আমাদের অভিলম্ব। আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে আমি প্রকাশ করি I দ্বারা, যাকে আমরা বলি আপতন কোণ। আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণ হচ্ছে আপতন কোণ, যাকে আমরা প্রকাশ করি I দ্বারা। এটা আমাদের প্রতিসরিত রশ্মি, এটা আমাদের অভিলম্ব। তো প্রতিসরিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে আমি প্রতিসরণ কোণ R দ্বারা প্রকাশ করি। তো স্নেলের সূত্র যদি অ্যাপ্লাই করি, কি বলতো, যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের সাইনের অ্যাঙ্গেল, মিউ1 এর অ্যাঙ্গেলটা কত, I, তাহলে যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের সাইনের অ্যাঙ্গেল, তাহলে মিউ1
sin i equals to যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের সাইনের অ্যাঙ্গেল μ2 sin r equals to হবে μ2 sin r। ওকে, এতটুকু বোঝা গেছে? পাক্কা এতটুকু বোঝা গেছে কিনা? μ1 sin i, দেখো যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন, তাহলে μ1 sin i equals to যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন, তাই কি বলতো μ2 sin r। তো এখান থেকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি কি লিখতে পারবো বলতো? sin i equal sin i divided by, দেখো দেখো দেখো, sin i divided by sin r, sin i divided by sin r equal to μ2 divided by কি বলতো μ2 divided by μ1 আমরা লিখতে পারবো। তারপরে খেয়াল করো এখান থেকে আমরা আরেকটু যদি আগাই, আরেকটু এই যদি আগাই, এই μ1 divided by μ2 যেটা μ1 divided by μ2, এটাকে সুন্দর করে লেখে কিভাবে? এটাকে সুন্দর করে লেখে বা লেখা যায় 1 μ2, লিখে নাও। এই μ2 by μ1 কে লেখা হয় 1 μ2 দিয়ে, লিখে নাও 1 μ2, লিখে নাও। তাহলে sin i divided by sin r equals to 1 μ2, μ2 by μ1 কে কি লেখা যায় 1 μ2। এই 1 μ2 কে আমরা বলি হচ্ছে 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরণাঙ্ক। 1 নং মাধ্যমের সাপেক্ষে 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরণাঙ্ক। 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরণাঙ্ক লিখে নাও। 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, আমি মুখে বলতেছি, হাতে লেখা না বুঝলে মুখে লিখে নাও। এই 1 μ2 কে আমরা কি লিখি? 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের স্নেলের সূত্রের মেইন স্টেটমেন্ট। এখান থেকে আমরা এখানে আসি। তাহলে খেয়াল করো এখান থেকে এটা আমরা কিভাবে লিখি, এখান থেকে এটা আমরা কিভাবে লিখব এবং আমরা কিভাবে মনে রাখবো, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। ওকে, এটা একটু আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, তো খেয়াল করো তো এবার এখানে হচ্ছে 1 μ2 সমান লিখি μ2 by μ1। তাহলে একটু মন দিয়ে দেখবা কি লিখলাম আমরা? 1 μ2 সমান কি বলতো μ2 by μ1। 1 μ2 সমান কি লিখলাম বলতো μ2 by μ1। ঠিক আছে, তো এভাবে মনে রাখবা যে উপরে দাঁড়াও μ2 by μ1। ওকে, তাহলে খেয়াল করো যে উপরে সে ডানে আর যে নিচে সে আগে, যে উপরে সে ডানে আর যে নিচে সে বামে। খেয়াল করো যে উপরে সে ডানে আর যে নিচে সে কি বলতো বামে। তাহলে খেয়াল করো আমি যদি এইভাবে লিখি x μ y, খেয়াল করো x μ y সমান কি হবে বলতো? যে উপরে সে ডানে, যে উপরে সে ডানে, তাহলে ডানে কে y, তাহলে উপরে কি হবে বলতো μ y, উপরে কি হবে বলতো μ y। ওকে, একটু খেয়াল করো যে উপরে সে ডানে, একটু ওয়েট করো আমি কিন্তু উল্টা লিখছি μ2 by μ1। আচ্ছা, তো খেয়াল করো যে উপরে সে ডানে আর যে নিচে সে বামে, তাহলে যে উপরে সে ডানে আর যে নিচে সে হচ্ছে বামে, তাহলে কি হবে μ y divided by μ x। ওকে, তো খেয়াল করো কি বললাম আমরা? x μ y সমান কি বলতো? যে ডানে সে উপরে আর যে বামে সে নিচে, যে ডানে সে উপরে, যে ডানে সে উপরে তাহলে μ y, আর যে বামে সে নিচে। এভাবে মনে রাখবা। ওকে, যে এভাবে মনে রাখবা। ওকে, আমি কি একটু ভুল করছি? একটু দেখো তো আমরা মনে হয় ভুল। ওয়েট, ঠিক আছে, আমাদের ঠিক আছে। তাহলে μ2 by μ1 সমান কি বলতো 1 μ2। তাহলে খেয়াল করো যে উপরে সে ডানে, তাহলে 2 উপরে তাই এখানে 2, আর যে নিচে সে বামে। ওকে, ঠিক আছে, যে উপরে সে ডানে, দেখো এই μ2 উপরে তাই μ2 এই যে এখানে ডানে, আর যে নিচে সে বামে, দেখো 1 নিচে তাই 1 বামে। সিমিলার ওয়েতে দেখো যে উপরে মানে μ y সে ডানে আর যে নিচে মানে μ x সে হচ্ছে বামে, যে উপরে সে ডানে আর যে নিচে সে বামে। ওকে, ওকে, ঠিক আছে, একজন কমেন্ট করছিল আমি একটু ইয়া হয়ে গেছিলাম। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝে গেলাম। তো এভাবে তুমি এটা মনে রাখবা। তো এই x μ y বলতে আমরা কি বোঝাবো? এই x μ y বলতে আমরা বোঝাবো x মাধ্যমের সাপেক্ষে y মাধ্যমের প্রতিসরণাঙ্ক, x মাধ্যমের সাপেক্ষে y মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আর 1 μ2 বলতে আমরা কি বোঝাবো?
1 নাম্বার মাধ্যমের সাপেক্ষে 2 নাম্বার মাধ্যমের প্রতিসরণাঙ্ক। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি একজনের কমেন্ট দেখে ক্লিয়ার হয়ে গেছিলাম, ঠিক আছে ওকে। এবার এতটুকু আমাদের ওকে। এবার আমরা ম্যাথ প্রবলেম করব, দুইটা ম্যাথ প্রবলেম করব, তারপর আমাদের আজকের ক্লাসটা আমরা শেষ করে ফেলবো। দুইটা ম্যাথ প্রবলেম, ওকে আচ্ছা, তাহলে দুইটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করব, ওকে দুইটা ম্যাথ প্রবলেম। তো দেখো তাহলে আমরা আস্তে আস্তে করে চেষ্টা করি সলভ করার। ফার্স্টে আমরা একটু সহজ ম্যাথ দিয়ে শুরু করি। তো কোশ্চেন নাম্বার 1, ওকে আজকের দিনের কোশ্চেন নাম্বার 1 বা ম্যাথ প্রবলেম, ওকে আচ্ছা। তো খেয়াল করো, আমাদের এটা একটা বিভেদ তল, আমাদের এটা একটা বিভেদ তল। তো আমাদের বলা আছে যে বাতাস থেকে একটা আলোক রশ্মি পানিতে প্রবেশ করবে, তাহলে উপরের মাধ্যমটা হচ্ছে বায়ু মাধ্যম আর নিচের মাধ্যমটা হচ্ছে পানি মাধ্যম, ওকে। তো বায়ু মাধ্যম থেকে একটা আলোক রশ্মি পানি মাধ্যমে গমন করবে, ওকে আচ্ছা। তো খেয়াল করো তো বায়ু মাধ্যম থেকে ধরো একটা আলোক রশ্মি তির্যকভাবে আসতেছে, এই ধরো একটা আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে কোন মাধ্যমে গমন করবে? পানি মাধ্যমে গমন করবে, বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে গমন করবে, ওকে। তো যে আলোক রশ্মিটা আসতেছে সেই আলোক রশ্মিটাকে আমরা বলি আপতিত রশ্মি, যে আলোক রশ্মি আগত হলো তাকে আমরা বলি আপতিত রশ্মি, ওকে আচ্ছা। তো এবার খেয়াল করো, তো আমরা কি করি, নিয়মটা হচ্ছে আপতিত রশ্মির যে বিন্দুটা, ওয়েট একটু বিশ্বাসযোগ্য করে আঁকি, ধরো এই যে এরকম, ওকে। তো এইভাবে হচ্ছে তোমার একটা আলোক রশ্মি আপতিত হচ্ছে বিভেদ তলের উপরে, ওকে আচ্ছা। আর এটা আমাদের আপতন বিন্দু, তো নিয়মটা হচ্ছে আপতন বিন্দুতে বিভেদ তলের উপর আমরা লম্ব আঁকবো। এই যে আমরা লম্ব ড্র করলাম, এটাকে আমরা বলি অভিলম্ব, যাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? এন দ্বারা, আচ্ছা। তো বাইরে থেকে পানি মাধ্যমে, ওকে আচ্ছা। তো আমাদের এই আপতন কোণের মানটা দেওয়া আছে, আপতন কোণ আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী অ্যাঙ্গেলই তো আপতন কোণ। তো আপতন কোণের মান দেওয়া আছে 25 ডিগ্রি। তো আমাদের বের করতে বলছে প্রতিসরিত কোণটা কত, প্রতিসরিত কোণ, আর আমাদের বের করতে বলছে বিচ্যুত কোণটা কত, দুটো জিনিস, প্রতিসরিত কোণ আর বিচ্যুত কোণটা কত, এটা আমাদের বের করতে বলছে। আমি আরেকবার বলি কোশ্চেনটা, একটা আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে যাচ্ছে, তো যে আলোক রশ্মিটা আগত হচ্ছে সেই আলোক রশ্মিটা হচ্ছে আপতিত রশ্মি। তো এই রশ্মিটা বায়ু থেকে পানি মাধ্যমে যাচ্ছে, বাতাস থেকে কোথায় যাচ্ছে বলতো? বাতাস থেকে পানি মাধ্যমে যাচ্ছে। তো আমাদের বের করতে বলছে যে প্রতিসরিত কোণটা কত আর বিচ্যুত কোণটা কত, ওকে আচ্ছা। তো আমরা বের করার চেষ্টা করি, তো আমরা সলিউশনে চলে যাই, যারা পারো তার আগে করে আমাকে উত্তরটা বলে দাও যারা পারবা, ওকে আচ্ছা। তো আমরা জানি আলো মাধ্যম চেঞ্জ করলে আলো তার গতিপথটা চেঞ্জ করে ফেলে, গতিপথের পরিবর্তন করে। তো নরমালি আলো যদি মাধ্যম সেম থাকতো, যাওয়ার কথা ছিল এই বরাবর, মাধ্যম সেম থাকলে আলোটা এই লাইন বরাবর যাওয়ার কথা ছিল, যেহেতু মাধ্যম চেঞ্জ হয়ে গেছে আলো বেন্ড করবে। কোন দিকে বেন্ড করবে? নিশ্চয়ই বায়ু হচ্ছে আমাদের হালকা মাধ্যম, নিশ্চয়ই বায়ু কি মাধ্যম বলো তো আমাদের? নিশ্চয়ই বায়ু আমাদের হালকা মাধ্যম, আর নিশ্চয়ই পানি আমাদের কি মাধ্যম বলো তো? ঘন মাধ্যম। তো নরমালি বায়ুর প্রতিসরণাঙ্ক, বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা মিউ এ দ্বারা প্রকাশ করলাম, পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা মিউ ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম। বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা মিউ এ দ্বারা প্রকাশ করলাম, পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমরা মিউ ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম। একাডেমিকে মিউ ডাব্লিউ বা পানির প্রতিসরণাঙ্কের মানটা দিয়ে দেয়, বাট অ্যাডমিশনে দিয়ে দিবে না, তাই মিউ ডাব্লিউ এর মানটা মুখস্থ রাখবা। মিউ ডাব্লিউ মানে হচ্ছে পানির প্রতিসরণাঙ্ক, তো পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33, পানির প্রতিসরণাঙ্ক কত? 1.33। মিউ এ মানে বাতাসের প্রতিসরণাঙ্ক, বাতাসের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, পানির প্রতিসরণাঙ্ক 1.33, বাতাসের প্রতিসরণাঙ্ক কত বলো তো? 1। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো পানির প্রতিসরণাঙ্কের মানটা বেশি, বাতাসের প্রতিসরণাঙ্কের মানটা কম। যেহেতু পানির প্রতিসরণাঙ্কের মানটা বেশি তাই পানি হচ্ছে ঘন মাধ্যম, আর যেহেতু বাতাসের প্রতিসরণাঙ্কের মানটা কম তাই বাতাস হচ্ছে আমাদের বায়ু মাধ্যম, ওকে আচ্ছা। তো এবার আমরা দেখি, এবার আমরা আস্তে আস্তে করে সলভ করি, ওকে সমস্যা নেই, না পারলে আমি তো আছি, আমি সলভ করে দিব। তো আমরা জানি হালকা মাধ্যম থেকে আলোক রশ্মি ঘন মাধ্যমে গেলে, হালকা মাধ্যম থেকে আলোক রশ্মি ঘন মাধ্যমে গেলে, হালকা মাধ্যম থেকে
হ্যাঁ তাহমিদ ড্যানিয়েল তুমি একদম পারফেক্ট উত্তর দিছো, কিন্তু এয়ারেরটাকে আমরা প্রায় 1 ধরি, বুঝছো? বাতাসের প্রতিসরণাঙ্ককে আমরা প্রায় 1 ধরি, 1.0000025 আসলে অ্যাকচুয়াল মানটা, বাট বাতাসের প্রতিসরণাঙ্ককে আমরা 1 ধরি, সমস্যা নাই। আচ্ছা ওকে, তাহলে এবার আমরা একটু বের করার চেষ্টা করি। এবার তো দেখি যে আমাদের মানটা কেমন আসে। তো কি বললাম আমরা, বায়ু থেকে আলোক রশ্মি পানিতে যাবে, মানে হালকা থেকে ঘন মাধ্যমে যাবে। তো আলোক রশ্মি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে প্রতিসরিত রশ্মি অভিলম্বের কাছে চলে আসে। তাহলে প্রতিসরিত রশ্মিটা আমরা এরকম পাবো, যে কিনা অভিলম্বের কোথায় চলে আসবে বলো তো? অভিলম্বের কাছে চলে আসবে। তো সলিউশনে তুমি কি করবা, চিত্রটা ফিল আপ করবা। এই অভিলম্বের কাছে আমাদের প্রতিসরিত রশ্মি বা নীল রেখাটা অভিলম্বের কাছে চলে আসলো, অভিলম্বের কাছে বা প্রতিসরিত রশ্মি অভিলম্বের কাছে চলে আসলো। ওকে, এবার খেয়াল করো, এই নীল রেখাটা হচ্ছে আমাদের প্রতিসরিত রশ্মি, আর এই লাল এটা হচ্ছে আমাদের অভিলম্ব। তো প্রতিসরিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা বলি কি বলতো? প্রতিসরণ কোণ। প্রতিসরিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা বলি হচ্ছে প্রতিসরণ কোণ। আমরা বলি কি বলতো? প্রতিসরণ কোণ বলি। তাহলে আমরা চাইলে এই আরটা বের করতে পারবো কিভাবে? আমরা জানি স্নেলের সূত্রের সাধারণ রূপ অনুসারে বা স্নেলের সূত্র অনুসারে আমরা জানি যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন। তাহলে খেয়াল করো, এই মাধ্যমের জন্য প্রতিসরণাঙ্ক কত? মিউ ডাব্লিউ। এই মিউ ডাব্লিউ রেসপেক্টে অ্যাঙ্গেল কত? আর এই মাধ্যমে প্রতিসরণাঙ্ক কত? মিউ এ। এই মিউ এর রেসপেক্টে অ্যাঙ্গেল কত? 25 ডিগ্রি। সূত্রটা হচ্ছে যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন। তাহলে কি বলতো? মিউ এ সাইন 25 ডিগ্রি। খেয়াল করো, মিউ এ সাইন 25 ডিগ্রি, যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন। তাহলে মিউ এ সাইন 25 ডিগ্রি ইকুয়ালস টু যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন, মানে কি বলতো? মিউ ডাব্লিউ সাইন আর। মিউ ডাব্লিউ সাইন আর। তো খেয়াল করো, যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন, মানে মিউ এ সাইন 25 ডিগ্রি ইকুয়াল টু যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন, মানে কি বলতো? মিউ টু সাইন আর। ইয়েস এক্স্যাক্টলি, অনেকে ঠিক উত্তর দিছো, অনেকে সঠিক উত্তর দিছো। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা একটু ফাস্ট করি। মিউ এ মানে হচ্ছে 1, এর এর প্রতিসরণাঙ্ক এখানে থাকলো sin 25 ডিগ্রি, sin 25 ডিগ্রি ইকুয়াল টু মিউ ডাব্লিউ হচ্ছে আমাদের 1.33। পানির প্রতিসরণাঙ্ক কত? 1.33। এখানে হচ্ছে sin r আমরা লিখে ফেললাম। তো এখান থেকে পক্ষান্তর আমরা করি, তো পক্ষান্তর করলে আমরা পাবো sin r ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 1, এখানে চলে যাবে হচ্ছে sin 25 ডিগ্রি। তো sin 25 ডিগ্রি ডিভাইডেড বাই sin 25 ডিভাইড বাই হচ্ছে 1.33। sin 25 ডিগ্রি ডিভাইড বাই 1.33, sin কে এই পাশে নিলে হয়ে যাবে sin ইনভার্স। তাহলে এই পাশে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে যদি আমি উপরে লিখি, খেয়াল করো, sin কে এই পাশে নিলে হয়ে যাবে sin ইনভার্স। তাহলে এখান থেকে আমরা উভয় পক্ষে sin ইনভার্স দ্বারা sin ইনভার্স এনে আমরা পাবো, এই পাশে পাবো হচ্ছে sin ইনভার্স। sin ইনভার্স হচ্ছে sin 25 ডিগ্রি উপরে sin 25 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে নিচে 1.33। তো অনেকে উত্তর দিয়ে দিছো যে এখান থেকে r এর মানটা কত আসবে, অনেকে উত্তর দিয়ে দিছো। তো এখান থেকে আমরা উত্তর দেখি বসাই দেই, উত্তর দেখে আমরা বসাই দেই। আসিফুজ্জামাল মিতুল, তোমার উত্তরটা দেখে আমি বসাই দিচ্ছি 18.52 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের আর এর মান। থ্যাংক ইউ সো মাচ আব্দুল্লাহ লাউন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। তো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের আর মানে প্রতিসরণ কোণ। আমরা এই অ্যাঙ্গেলটা বের করে ফেললাম আর মানে, ওকে। আচ্ছা, তারপরে খেয়াল করো, আমরা আরটা বের করে ফেললাম। এবার আমাদের বিচ্যুতি কোণটা বের করতে হবে, বিচ্যুত কোণ। তো বিচ্যুতি কোণটা একটু বুঝাই দেই কি, বিচ্যুতি কোণটা একটু বুঝাই দেই। এই ডটেড রেখা কি? এটা আলোর প্রকৃত পথ, মানে আপতিত রশ্মিটাকে একটু বড় করলে আমরা যে ডটেড লাইনটা পাবো, আপতিত রশ্মিকে বড় করলে বা ডটেড লাইনটা পাবো, এটা আমাদের আলোর প্রকৃত পথ। এখান থেকে তো বিচ্যুত হয়ে গেছে না, তো এটা আমাদের আলোর প্রকৃত গতিপথ, মানে যেই পথে আলোটা আগমন করছিল। তো এই ডটেড রেখা আর এই প্রতিসরিত রশ্মি, ডটেড রেখা আর প্রতিসরিত রশ্মির
মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের ডেল। ডটেড রেখা আর প্রতিসহিত রশ্মির মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি বলতো আমাদের ডেল। মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি আমাদের ডেল। তো একটু মন দিয়ে দেখবা, সেটা হচ্ছে এটা আমাদের আপতন কোণ যাকে আমরা আই দিয়ে প্রকাশ করতে পারি। আই হচ্ছে 25 ডিগ্রি। হ্যাঁ, এটা আমাদের আপতন কোণ যাকে আমরা আই দিয়ে প্রকাশ করতে পারি। তো একটু মন দিয়ে দেখো, এই অ্যাঙ্গেল আর এই পুরো অ্যাঙ্গেলটা এরা কি ইকুয়াল না? এই অ্যাঙ্গেল আর এই যে পুরো অ্যাঙ্গেলটা খেয়াল করো, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল কি বিপরীত কোণ হিসেবে ইকুয়াল না? দেখো সবুজ কালিতে দেখাচ্ছি, এই অ্যাঙ্গেলটা আর এই যে অ্যাঙ্গেলটা, এই দুইটা অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল। চোখ দিয়ে দেখতে পাচ্ছ বিপরীত কোণ। তাহলে খেয়াল করো, এই নীল অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আর, তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো, এই যে দেখো ছোট্ট করে দেখাই, এই নীল অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আর, নীল অ্যাঙ্গেল, আর ওই যে ছোট্ট লাল অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ডেল। তাহলে এই যে নীল অ্যাঙ্গেল আর লাল অ্যাঙ্গেল যোগ করলে কি আমি সবুজ অ্যাঙ্গেলটা পাবো না? মানে এই পুরো অ্যাঙ্গেলটা পাবো না? দেখো তো, এই ছোট্ট দুটো অ্যাঙ্গেল যোগ করলে কিন্তু আমরা পুরো অ্যাঙ্গেলটা পাবো। তাহলে এই অ্যাঙ্গেল যদি আই হয়, তাহলে এই সবুজ পুরো অ্যাঙ্গেলটা কি হবে বলো তো? সবুজ পুরো অ্যাঙ্গেলটা কিন্তু আই হবে। এটা আই হলে বিপরীত কোণ হিসেবে এটাও আই হবে। তাহলে এখান থেকে তুমি চিত্র থেকে বুঝতে পারবা আই ইকুয়ালস টু হচ্ছে আর প্লাস ডেল, তো এখান থেকে তুমি ডেল বের করতে পারবা। ডেল হচ্ছে আই মাইনাস আর, যেখানে আই হচ্ছে আমাদের আপতন কোণ 25 ডিগ্রি, আর আমরা কষ্ট করে, তো এখান থেকে দেখো তো ডেলের মানটা কত আসে? ডেলের মানটা 6.47। আমি হৃদয় মিয়া ভাইয়ার হচ্ছে ইয়েটা দেখে আমি বসাই দিলাম 6.48। যাই হোক, ডেলের মান হচ্ছে 6.48, এটাই হচ্ছে আমাদের উত্তর। ওকে, এটা আমাদের খুব সহজ একটা ম্যাথ ছিল। এবার আমরা একটু চিন্তা করা যায় এরকম একটা ম্যাথ করব। ওকে, আমাদের আজকের দিনের থ্যাংক ইউ হুমায়রা জাহান উত্তর দেওয়ার জন্য। ওকে, এবার আমরা একটু চিন্তা করতে হয়, এরকম একটা ম্যাথ প্রবলেম সলভ করব। এটা আমাদের কোশ্চেন নাম্বার 1 আমাদের শেষ। ওকে, আচ্ছা, তোমাদের হয়তো তোমরা অনেকেই জানো, আমাদের কিন্তু 10 মিনিট স্কুল ক্লাসরুমে হচ্ছে আমাদের বিভিন্ন ইনস্ট্রাক্টররা কিন্তু এগেইন আমাদের রেগুলার ক্লাস নেওয়া শুরু করছে। তো তুমি দেখবা 10 মিনিট স্কুল ক্লাসরুমে কিন্তু একটা গ্রুপ আছে, তুমি সার্চ দিবা সার্চ বক্সে 10 মিনিট স্কুল ক্লাসরুম লিখে সার্চ দেওয়ার পর একটা গ্রুপ তুমি পাবা, আমাদের 10 মিনিট স্কুলের গ্রুপ, 10 মিনিট স্কুল ক্লাসরুমের একটা গ্রুপ। তো ওই গ্রুপে গিয়ে দেখবা যে রেগুলার লাইভ ক্লাসগুলো হচ্ছে, বুঝছো? আমাদের লাইভ ক্লাসের নতুন লাইভ ক্লাস শুরু হয়েছে। ওকে, তো ওখানে হচ্ছে বিভিন্ন অসাধারণ ইনস্ট্রাক্টররা ক্লাস নিচ্ছে। আজকে সকাল 11টায় হচ্ছে আমাদের সম্পদ ভাইয়া হচ্ছে বাংলা ক্লাস নিল। তো ওই ক্লাসটা তোমরা দেখে নিও, ওই ক্লাসটা সকাল 11টায় হচ্ছে আমাদের সম্পদ ভাইয়া বাংলা ক্লাস নিছে। আমার এই ক্লাসের ঠিক পরবর্তী সময় 4:30টার দিকে তোমাদের হচ্ছে তুষার ভাইয়া হচ্ছে তোমাদের ক্লাস নেবে। তুষার ভাইয়া নতুন, উনি হচ্ছে আমাদের কেমিস্ট্রি ক্লাস নেবে, অর্গানিক কেমিস্ট্রির উপরে। তো তোমরা অবশ্যই করবা। অতঃপর হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে আমাদের কেমিস্ট্রি পড়াবেন তোমাদের, তো ওনার ক্লাসটাও তুমি পড়ো। ওকে, তো আজকে মেইনলি হচ্ছে ওই 10 মিনিট স্কুল ক্লাসরুমে যারা ক্লাস নেবে রুটিন দেওয়া আছে, ওখানে 10 মিনিট স্কুল ক্লাসরুম লিখে সার্চ দিবা সার্চ বক্সে, তো ওখানে রুটিন দেওয়া আছে। ওই রুটিনে দেখবা যে কোন ভাইয়া কোন সাবজেক্টের কোন টপিকের উপর ক্লাস নিবে আজকে বা কালকে বা পরশু। ওকে, এই কয়েকদিনের মধ্যে সব ইনশাআল্লাহ তুমি ইনফরমেশন পাবা। তো ওই ক্লাসগুলো দেখলেও তোমাদের জন্য অনেক উপকার হবে। এখন লকডাউন মুহূর্ত, এখন বাইরে গিয়ে পড়ার আমাদের সুযোগ হচ্ছে না। এখন আমরা অনলাইনে যদি একটু ভালো করে পড়াশোনা করার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো। ওকে, নিজেকে অবশ্যই ব্যস্ত রাখবা। এই কোয়ারেন্টাইন বলো বা হচ্ছে এই যে লকডাউনের মুহূর্ত বলো, এই লকডাউনের মুহূর্তে যদি তুমি কাজ না করো তবে তুমি কিন্তু ডিপ্রেসড হয়ে যাবা, তুমি ডিপ্রেশনে পড়বা, তুমি কিন্তু তোমার মনটা খারাপ থাকবে। তোমার মন যাতে ভালো থাকে এবং সবসময় যাতে নিজে তুমি প্রাণোচ্ছল থাকো, সেই জন্য নিজেকে একটু কাজে কর্মে ব্যস্ত রাখবা। ওকে, তো ওইখানে ক্লাসগুলো তোমরা অবশ্যই করবা। ওকে, হ্যাঁ, আমি বলতে ভুলে গেছিলাম, আমার প্রথম দিকে এটা বলা তোমাদের মনে করে দেওয়ার চিন্তা ছিল, বুঝছো? ক্লাস নেওয়ার শুরুতে আমি একটু বলতে ভুলে গেছিলাম, এখন বলে দিলাম, মনে আসছে মনে করে বলে দিলাম। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় ম্যাথ প্রবলেমটা সলভ করি। দ্বিতীয় ম্যাথ প্রবলেম, তাহলে কোশ্চেন নাম্বার 2, এটা একটু চিন্তা করতে হবে, মানে আগের থেকে একটু বেশি চিন্তা করতে হবে। তো আমরা শুরু করি। হ্যাঁ, এটাই আমাদের আজকের দিনের লাস্ট প্রবলেম। হ্যাঁ, একটু মাথা ঠান্ডা করে আমরা করি, ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো। ওকে, আচ্ছা, তো আমাদের কোশ্চেনটা কি রকম? কোশ্চেনের প্যাটার্নটা অনেকটা একই রকম। তো এটা আমাদের বিভেদ তল কি যে রেখা দুটো মাধ্যমকে সেপারেট করে। বারে বারে কেন বলি? যাতে পড়াটা ক্লাসেই হয়ে যায়।
যাতে পড়ার ম্যাক্সিমাম পার্টটুকু ক্লাসেই হয়ে যায়। আর বাসায় গিয়ে সিম্পলি তুমি যদি তোমার খাতার নোটটা একটুখানি দেখো না, তাহলে কিন্তু তোমার আর কিছু লাগবে না। এতবার কেন বলি, অনেকেই দেখলাম কোশ্চেন করে, এতবার বলার একটাই রিজন, পড়াটা যাতে ক্লাসেই হয়ে যায় এবং তোমরা ফিজিক্যাল ক্লাসে যে ফিলটা পেতা ওটাই যেন পাও, ঠিক আছে? তো পড়াটা যাতে ক্লাসেই হয়ে যায়, ক্লাসের পড়া ক্লাসেই, ম্যাক্সিমাম পড়াটুকু। আর বাসায় গিয়ে যদি একটু নোট খাতা দেখো, তুমি যে নোটটা করলা, তাহলে ইনশাআল্লাহ এনাফ। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো কি বললাম, এটা আমাদের বিভেদ তল, যে রেখা দুটা মাধ্যমকে সেপারেট করে। আচ্ছা, তো আমাদের দুইটা মাধ্যম দেওয়া, তো আমাদের বলা যে একটা আলোক রশ্মি কাঁচ মাধ্যম থেকে পানি মাধ্যমে আগত হচ্ছে, কাঁচ মাধ্যম থেকে। তো ধরলাম এই মাধ্যমটা হচ্ছে আমাদের কাঁচ মাধ্যম আর এই মাধ্যমটা হচ্ছে আমাদের পানি মাধ্যম। তো কি বললাম আমরা, একটা আলোক রশ্মি কাঁচ মাধ্যম থেকে পানি মাধ্যমে আগত হচ্ছে, কাঁচ মাধ্যম থেকে পানি মাধ্যমে। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো কাঁচ মাধ্যম থেকে পানি মাধ্যমে, মানে লাইক দিস, এই রকম মন দিয়ে দেখবা, কাঁচ মাধ্যম থেকে পানি মাধ্যমে, পানি মাধ্যমে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করবে। হ্যাঁ, এই যে আলোক রশ্মি কাঁচ মাধ্যম থেকে পানি মাধ্যমে আগত হওয়ার চেষ্টা করছে। তাহলে এই রশ্মিটা কি বলতো আমাদের, আপতিত রশ্মি। এই রশ্মিটা কি বলতো আমাদের, আপতিত রশ্মি। আচ্ছা, তো আপতিত রশ্মি, আপতিত রশ্মি এটা আমাদের বিভেদ তল। এই বিভেদ তলে যেই পয়েন্টে ছেদ করে ওই পয়েন্টটাকে আমরা বলি আপতন কোণ। ওই পয়েন্টটাকে আমরা কি বলি বলতো, আপতন কোণ। ওকে, আচ্ছা, তো সরি আপতন বিন্দু ভুল বলছি, ওই পয়েন্টটাকে আমরা কি বলি, আপতন বিন্দু। আপতিত রশ্মি বিভেদ তলে যেই পয়েন্টে ছেদ করে, আপতিত রশ্মি বিভেদ তলে যেই পয়েন্টে ছেদ করে ওই পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে আপতন বিন্দু। ওকে, তো নিয়মটা হচ্ছে আপতন বিন্দুতে আমরা এই যে বিভেদ তল আছে না, এই যে বিভেদ তল বি লিখলাম বহিঃরেখারে বি, এই যে বিভেদ তল যেটা, এই বিভেদ তলের উপর আমরা কি করি, একটা লম্ব ড্র করি। এই লম্বকে আমরা বলি অভিলম্ব এম। ওকে, আচ্ছা, তো আলোক রশ্মি কাঁচ মাধ্যম থেকে, কাঁচ মাধ্যম থেকে বা গ্লাস থেকে পানি মাধ্যম বা ওয়াটারে যাচ্ছে। আলোক রশ্মি কাঁচ মাধ্যম থেকে পানি মাধ্যমে যাচ্ছে। আলো যদি তার গতিপথ পরিবর্তন না করত, তাহলে মেবি এই ডটেড লাইন বরাবর সে চলে যেত। আলো যদি তার গতিপথ বেন্ড না করতো বা তার গতিপথ পরিবর্তন না করতো, নিশ্চয়ই সেই ডটেড লাইন বরাবর চলে যেত, নিশ্চয়ই সে এই ডটেড লাইন বরাবর চলে যেত। আচ্ছা, কিন্তু মাধ্যম চেঞ্জ হয়েছে, তাই আলো তার গতিপথের চেঞ্জ করে। যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো যায়, তবে অভিলম্বের কাছে ঘেঁষে যায় বা কাছে চলে আসে। আর যদি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যায়। এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে কাঁচ ঘন মাধ্যম না পানি ঘন মাধ্যম, মানে কে ঘন মাধ্যম আর কে হালকা মাধ্যম, এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এটা আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কে ঘন মাধ্যম আর কে হালকা মাধ্যম। আজকে আমাদের শেষ পর্যন্ত অসংখ্য স্টুডেন্টস যুক্ত আছে, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এরকম কিন্তু থাকে না সবসময়। থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক ডেডিকেটেড। এটা ভাবতে পেরেই আমার অনেক ভালো লাগছে। ইনশাআল্লাহ এভাবে যদি আমরা সবাই যদি আমরা অনেক ডেডিকেটেড থাকি না, আমাদের বাংলাদেশটাকে আমরা অনেক উপরে নিয়ে যেতে পারবো এবং অনেক দূরে আমরা ইনশাআল্লাহ নিয়ে যেতে পারবো সবাই মিলে একসাথে। তাহলে খেয়াল করো কি বললাম আমরা, এটা আমাদের কাজ, এটা আমাদের পানি মাধ্যম। ওকে, আচ্ছা, তো কি বললাম যে এখন এই কাঁচ বেশি ঘন মাধ্যম না পানি ঘন মাধ্যম। তো বলছিলাম যে কয়েকটা প্রতিসরণাঙ্কের মানটা একটু মনে রাখতে হয়। হ্যাঁ, তো এই যে এই মাধ্যমটা তো পানি না, তো পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি মিউ ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম, কাঁচ মাধ্যমের প্রতিসরণাঙ্ককে আমি মিউ জি দ্বারা প্রকাশ করলাম। তো মিউ ডাব্লিউর মানটা মনে রাখবা, পানির প্রতিসরণাঙ্কের মানটা 1.33, কোশ্চেনে কিন্তু দিয়ে দেয় না অ্যাডমিশনে। আর মিউ জি মানে গ্লাসের প্রতিসরণাঙ্ক বা কাচের প্রতিসরণাঙ্ক। তো কাচের প্রতিসরণাঙ্কের মানটাও মনে রাখবা, কারণ কি বলতো, ওই অ্যাডমিশনে মানটা দিয়ে দিবে না 1.5। এটা হচ্ছে গ্লাসের প্রতিসরণাঙ্ক বা কাচ মাধ্যমে, আর পানি মাধ্যমের হচ্ছে তোমার 1.33। এই দুটো জিনিস মনে রাখবা। তো বুঝতেই পারতেছো গ্লাসের প্রতিসরণাঙ্কের মানটা বেশি, পানির প্রতিসরণাঙ্কের মানটা কম। তাহলে কে ঘন মাধ্যম, কাচ ঘন মাধ্যম।
মাধ্যম। কে হালকা মাধ্যম? পানি এক্ষেত্রে হালকা মাধ্যম। তাহলে পানিকে আমরা বলতে পারি হালকা মাধ্যম। কেন পানি হালকা মাধ্যম? কারণ পানির কি কম? প্রতিসরণাঙ্ক কাচের চেয়ে কম। কাচ ঘন মাধ্যম। কেন কাচ ঘন মাধ্যম? কারণ কাচের প্রতিসরণাঙ্কের মান পানির চেয়ে বেশি। ইয়েস, এক্স্যাক্টলি ফেরদৌসী পপি, তুমি একদম সঠিক উত্তর দিয়েছো। ওকে, তাহলে এবার একটু খেয়াল করো। এবার তাহলে আমরা জানি আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তবে প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই যে দূরে সরে গেল, প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে গেল। ওকে, এই দেখো দূরে সরে গেল, প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে গেল। এই যে আমাদের প্রতিসরিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে গেল, এটা আমাদের প্রতিসরিত রশ্মি, এটা আমাদের প্রতিসরিত রশ্মি। ওকে, আচ্ছা এতটুকু আমরা বুঝে গেলাম। তো আমাদের কি বের করতে বলছে? যে আমাদের বিচ্যুত কোণের মান দেওয়া আছে, বিচ্যুত কোণের মান দেওয়া আছে, বিচ্যুত কোণ। তো আমাদের বলা আছে বিচ্যুত কোণের মান দেওয়া আছে হচ্ছে, বিচ্যুত কোণ কাকে আমরা বলবো? এই ডটেড রেখা আর প্রতিসরিত রশ্মি, ডটেড রেখা আর প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের বিচ্যুত কোণ, মানে এই অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেলটাকে আমরা ডেল দিয়ে প্রকাশ করতে পারি। তো আমাদের ডেলটাই বের করতে হবে, আমাদের ডেলের ভ্যালুটাই বের করতে হবে এই ইনফরমেশন থেকে। তো এই ইনফরমেশন থেকে আমাদের ডেলের মানটা ডেলের মানটা দেওয়া আছে, আমাদের ডেলের মান দেওয়া আছে 15 ডিগ্রি। ভুল হইছে, ডেলের মান দেওয়া আছে কত বলো তো? 15 ডিগ্রি ডেল, মানে কত ডিগ্রি কোণে বিচ্যুত হচ্ছে তার ভ্যালু দেওয়া আছে। তো আমাদের আপতন কোণের মানটা বের করতে হবে, আই এর মানটা বের করতে হবে। হ্যাঁ, একটু কোশ্চেন দেখতে ভুল করছি, খেয়াল করো। আই মানে কি? আপতন কোণ। কাকে বলে? আপতিত রশ্মি আর অবিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা আপতন কোণ বলি। আপতিত রশ্মি আর অবিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা আপতন কোণ বলি। আপতন কোণকে আমরা আই দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, এই ক্ষেত্রে আপতিত রশ্মি আর অবিলম্বের মধ্যবর্তী কোণকে আই দ্বারা প্রকাশ করি, যাকে আপতন কোণ বলা হয়। আচ্ছা, তাহলে এই আই এর মান বের করতে হবে, আর ডেল দেওয়া আছে। ডেল মানে কি? বিচ্যুত কোণ। কি করব? ডটেড রেখা আর প্রতিসরিত রশ্মির মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই ডেল। ডটেড রেখা কি? আপতিত রশ্মির যে বরাবর যে লাইন কল্পনা করা হয়, এই লাইনটা। ডটেড আর প্রতির মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? ডেল। আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করি, এবার আমরা সলিউশনে চলে যাই। সলিউশনে, তো আমরা সলিউশনে চলে যাই। আমাদের বের করতে হবে কি? বের করতে হবে আই এর মান বের করতে হবে। এটা আমাদের কোশ্চেন, কোশ্চেনের ডায়াগ্রাম আঁকছি, কোশ্চেনও লিখছি। তো এবার আমরা সলিউশনে চলে যাই, আস্তে আস্তে করে সলিউশন করার চেষ্টা করি। তো দেখো আস্তে আস্তে করে, তো আমরা তো জানি এটা আমাদের প্রতিসরিত রশ্মি না? প্রতিসরিত রশ্মি, এটা আমাদের প্রতিসরিত রশ্মি, বুঝলাম? তো প্রতিসরিত, এটা বুঝতে পারলাম। আমি তো বুঝলাম যে বিচ্যুত কোণ 15 ডিগ্রি, বুঝলাম, সমস্যা নেই। বিচ্যুত কোণ 15 ডিগ্রি আমরা বুঝলাম। এটা আমাদের প্রতিসরিত রশ্মি, এটা আমাদের অবিলম্ব। তো প্রতিসরিত রশ্মি আর অবিলম্বের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা বলো তো? আর দ্বারা প্রকাশ করি। প্রতিসরিত রশ্মি আর অবিলম্বের মধ্যবর্তী কোণকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এই আর কে আমরা বলি প্রতিসরণ কোণ। লিখে নাও, আর মানে আসলে প্রতিসরণ কোণ, আর মানে আসলে প্রতিসরণ কোণ। ওকে, প্রতিসরণ কোণ। ওকে, প্রতিসরিত রশ্মি আর অবিলম্বের মধ্যবর্তী কোণ। আচ্ছা, তাহলে এবার একটু দেখো এবার কিভাবে আমরা সলভ করতে পারি। আমরা স্নেলের সূত্র অনুসারে জানবো, স্নেলের সূত্র। তো বিজ্ঞানী স্নেলের সূত্রটা কেমন ছিল? বিজ্ঞানী স্নেলের সূত্র ছিল যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন, যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন, মানে কি বলতো? মিউ জি সাইন আই, মিউ জি সাইন আই। এই যে মিউ জি সাইন আই ইকুয়ালস টু যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন, মানে কি বলতো? মিউ ডাব্লিউ সাইন আর। মানে কি বলতো? মিউ ডাব্লিউ সাইন আর। যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন, মানে মিউ জি সাইন আই ইকুয়াল টু যেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক সেই মাধ্যমের কোণের সাইন, মানে মিউ টু সাইন আর। আশা করি আমরা বুঝতে পারলাম। থ্যাংক ইউ সাবরিনা জেমি আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে এবার দেখো এখান থেকে আমরা মানগুলো বসানোর চেষ্টা করি। মিউ জি কত? মিউ জি আমরা জানি গ্লাসের
প্রতিসরণাঙ্ক মুখস্থ রাখবা, মনে রাখবা মুখস্থ চোখ বন্ধ করে। আর sin i তাহলে হচ্ছে এখানে sin i লিখলাম ইকুয়ালস টু মিউ w মানে কি পানির প্রতিসরণাঙ্ক মুখস্থ রাখবা 1.33। একটু কষ্ট করে আমাদের অ্যাডমিশনের জন্য মনে রাখতে হয়, তাহলে 1.33 sin r। ওকে, সরি এভাবে বলা উচিত না, মুখস্থ রাখবা অ্যাডমিশনের জন্য মনে রাখতে হয়। ওকে, মিউ w হচ্ছে 1.33, কারণ ওনারা দিয়ে দেয় না, বুঝছো, ওনারা দিয়ে দেয় না, এটা সমস্যা। কিন্তু বোর্ড লেভেলে স্যাররা দিয়ে দেয়, মাঝে মাঝে নাও দিতে পারে, যদি না দেয় বুঝো নাই, এই জন্য মনে রাখি মিউ w পানির প্রতিসরণাঙ্ক 1.33 আর গ্লাসের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.5। ওকে, এটা মনে রাখো। ওকে, আমাদের অ্যাডমিশনের স্যাররা দিয়ে দেয় না, এই জন্য একটু কষ্ট করতে হয়। আচ্ছা, তাহলে খেয়াল করো, এখান থেকে আমরা বুঝে গেলাম, এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি sin i, এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা যদি আমরা একটু করতে চাই, কি ক্যালকুলেশন বলো তো, sin r ডিভাইডেড বাই sin i, sin r ডিভাইডেড বাই sin i লিখলাম আমরা, sin r ডিভাইডেড বাই sin i ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি বলো তো, ইকুয়ালস টু sin r ডিভাইডেড বাই sin i ইকুয়াল টু 1.5। সিম্পল পক্ষান্তর, হ্যাঁ, 1.5 ডিভাইডেড বাই 1.33, 1.5 ডিভাইডেড বাই 1.33, sin r বাই sin i ইকুয়াল টু 1.5 ডিভাইডেড বাই 1.33। তাহলে এই মানটা আমরা ক্যালকুলেশন করে লিখে ফেলি তো, এই দুটো ভাগ করলে আমরা পাবো, এই দুটো ভাগ করলে আমরা পাবো, দেখি sin r ডিভাইডেড বাই sin i থাকলো বাম পক্ষে, আর এই যে 1.5 আর 1.33 ক্যালকুলেটরে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 1.128। আমি দেখে দেখে বসাই দিলাম, হ্যাঁ, 1.128। আচ্ছা, তো এবার এই যে আমাদের হচ্ছে তাহমিদ ডেনিয়েল খুব দারুণ একটা জিনিস খেয়াল করছে, আর এর ভ্যালু। হ্যাঁ, আচ্ছা একটু মন দিয়ে দেখো, মন দিয়ে দেখবা, একদম মন দিয়ে দেখবা, একদম মন দিয়ে। এটা যদি i হয়, নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা যদি i হয়, একদম মন দিয়ে দেখো, এই অ্যাঙ্গেল যদি i হয়, তাহলে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো, এই অ্যাঙ্গেলটা i হবে। কারণ কি বলো তো, বিপ্রতীপ কোণ না, বিপ্রতীপ কোণ, এতটুকু i হলে এই অ্যাঙ্গেলটা i হবে। তারপরে খেয়াল করো তো, তারপরে এই ডটেড রেখা আর প্রতিসরিত রশ্মি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে বলো তো, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ডেল, ডটেড রেখা আর প্রতিসরিত রশ্মি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত বলো তো, ডেল। আচ্ছা, তাহলে খেয়াল করো এই ডেল আর আই, তাহলে খেয়াল করো, দেখলেই বুঝবা, চোখ দিয়ে তাকালে দেখলেই বুঝবা এটা কি আর না। তাহলে এই যে আর, যেটা এই আর অ্যাঙ্গেল কি কি বলো তো, ডেল আর আই কে যোগ করলে আমি পুরো পাবো না। দেখো কালো অ্যাঙ্গেল এতটুকু, কালো অ্যাঙ্গেলটা ডেল, কালো অ্যাঙ্গেল এতটুকু আর লাল অ্যাঙ্গেল এতটুকু, তাহলে কালো আর লাল অ্যাঙ্গেল যোগ করলে আমরা কি পাবো, নীল অ্যাঙ্গেলটা পাবো না। তাহলে এখান থেকে নীল অ্যাঙ্গেল মানে কি আর, তাহলে আর সমান লিখতে পারবো i প্লাস ডেল। আর সমান কি লেখা যায় বলো তো, i প্লাস ডেল লেখা যায়। তাহলে আমরা আর এর জায়গায় i প্লাস ডেল লিখে ফেললাম। খেয়াল করো, sin আর এর জায়গায় আমরা i প্লাস ডেল লিখলাম, তাহলে i প্লাস ডেল ডিভাইডেড বাই sin i প্লাস ডেল ডিভাইড বাই কি বলো তো, ডিভাইড বাই sin i ইকুয়ালস টু 1.128, ইকুয়ালস টু কি বলো তো, 1.128। এতটুকু আমরা বুঝতে পারলাম, আমরা আর এর জায়গায় i প্লাস ডেল আমরা লিখে ফেললাম। ওকে, ওকে, তাহলে আমরা এতটুকু বুঝে ফেললাম। এবার আমরা আমাদের জায়গা একটু কম, আমাদের জায়গা কম, আমি উপরের লাইনগুলো একটু মুছে ফেললাম। হ্যাঁ, ডেল এর ভ্যালু 15 ডিগ্রি, এই পাশে লিখে দিই, ডেল ইকুয়াল টু 15 ডিগ্রি আমাদের কোশ্চেনে বলা আছে বিচ্যুতি কোণ। তাহলে এটা আমরা মুছে দেই, কোনো সমস্যা নেই। আমরা উপরে একটু ক্যালকুলেশন করি, হ্যাঁ, আমাদের বোর্ডটা ছোট তো তাই। আচ্ছা, এবার এখানে কি sin i প্লাস ডেল না, তো আমরা আরেকটা ফর্মুলা ত্রিকোণমিতিতে, যারা নতুন এসএসসি পরীক্ষা দিলা এটা তোমরা পাবা হচ্ছে ত্রিকোণমিতি ইন্টার ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 এ পাবা। সূত্রটা একটু মুখস্থ রেখো, কি sin a প্লাস b। তো sin a প্লাস b এর ফর্মুলা কি, যারা জানো কমেন্টে লিখে জানাও তো, sin a প্লাস b এর ফর্মুলা কি, যারা জানো একটু কমেন্টে লিখে জানাও sin a প্লাস b এর ফর্মুলা কি। আর যারা জানো না আমার কাছ থেকে শিখে নাও, বা আমরা একসাথে শিখি। হ্যাঁ, আমরা দেখো sin a প্লাস b হবে sin a cos b, sin a cos b প্লাস cos a sin b, sin a cos b প্লাস cos a sin b। এটা যারা জানি না তারা একটু মনে রাখি, কারণ ওই যে আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে যদি ম্যাথ পড়বো যখন, তখন এই ফর্মুলার প্রমাণটা দেখবো। হ্যাঁ, ম্যাথ যখন আমরা পড়বো। আর যারা অনেকেই যারা হচ্ছে সেকেন্ড ইয়ার পড়বো তারা তো জানো sin a প্লাস b এর ফর্মুলা কি, sin a cos b প্লাস cos a sin b, কলেজে হয়তো শিখাইছে।
তাহলে sin a প্লাস b ফর্মুলা কি sin a cos b প্লাস cos a sin b, sin a cos b। ওকে এহসানুল কবির সাজিদ, তোমার উত্তরটা সঠিক হয়েছে। ওকে আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলা অনুযায়ী এই ফরম্যাটটা সাজানোর চেষ্টা করি। তাহলে এবার দেখো, এই i কে আমরা a ধরলাম, i কে আমরা a ধরলাম, ডেল কে আমরা b ধরলাম। তাহলে ব্যাপারটা কি sin a প্লাস b এর মতন হয়ে গেছে না? i কে আমরা a ধরলাম, ডেল কে আমরা b ধরলাম, তাহলে ব্যাপারটা কি sin a প্লাস b এর মতন না? তাহলে এই ফর্মুলা আমরা বসাই দেই। sin a প্লাস b ফর্মুলা হচ্ছে sin a cos b। তাহলে sin a কত? sin a হচ্ছে i, sin a cos b, তাহলে cos b কত? b হচ্ছে ডেল, প্লাস cos a sin b, cos a কত? cos a হচ্ছে i, প্লাস sin cos a sin b, তাহলে sin b কত? sin b হচ্ছে sin ডেল। ওকে, তাহলে এই যে মানটা আমরা বসাই ফেললাম, ডিভাইডেড বাই sin i, ডিভাইডেড বাই কি বলো তো? ডিভাইড বাই sin i, এটা আমরা লিখে ফেললাম। তাহলে ডিভাইড বাই sin i লিখে ফেললাম, ইকুয়ালস টু ডান পক্ষে হচ্ছে 1.128, ডান পক্ষে 1.128। একটু দ্রুত ক্যালকুলেশন করি, হ্যাঁ, যেহেতু পরবর্তীতে আমাদের ক্লাস আছে অন্য একটা, আমাদের 10 মিনিট স্কুল ক্লাসরুমে, সো একটু দ্রুত ক্লাস করি। sin i cos ডেল ডিভাইডেড বাই sin i। ওকে, তাহলে ডিভাইড বাই sin i প্লাস এখান থেকে আমরা পাবো হচ্ছে cos i sin ডেল, cos i sin ডেল ডিভাইড বাই sin i, ডিভাইড বাই sin i ইকুয়ালস টু 1.128 ইকুয়ালস টু। ওকে, তো এই পাশ থেকে খেয়াল করো, sin i ক্যান্সেল, তো sin i ক্যান্সেল হলে এই পাশটায় বাম পক্ষে এই সাইডে থাকবে হচ্ছে cos ডেল, এই সাইডে থাকবে cos ডেল, প্লাস এখানে একটু খেয়াল করো cos বাই sin, cos বাই sin মানে কি বলো তো? cot, cos i বাই sin i মানে কি? cot i, sin বাই cos মানে tan, cos বাই sin মানে cot, তাহলে cos বাই sin মানে কি বলো তো? cot i, তাহলে cot i আর এই পাশে sin ডেল পড়ে আছে, তো sin ডেল লিখে ফেললাম ইকুয়ালস টু 1.128 ইকুয়ালস টু কত বলো তো? 1.128। তো এখান থেকে একটু ক্যালকুলেশন করি, এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি কি পাবো আমরা? দেখো তো, cot i sin ডেল, cot i sin ডেল, সিম্পল ক্যালকুলেশন ইকুয়াল টু এটাকে এর পাশে নিলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে আমরা পাবো হচ্ছে 1.128 মাইনাস cos ডেল, 1.128 মাইনাস cos ডেল। ওকে, cos টা এর পাশে নিয়ে নিলাম, তাহলে 1.128 মাইনাস cos অফ ডেল। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন আরেকটু করি, তাহলে cot i, তাহলে cot i টা আমরা এই পাশে রেখে দিলাম, cot i ইকুয়াল টু 1.128 মাইনাস cos অফ ডেল। না, ডেলের ভ্যালু কত? ডেল মানে বিচ্যুত কোণ, যার ভ্যালু দেওয়া 15 ডিগ্রি, ডেল মানে বিচ্যুত কোণ যার ভ্যালু দেওয়া 15 ডিগ্রি, তাহলে cos 15 ডিগ্রি ডিভাইডেড বাই কি বলতো? sin ডেল, নিচে sin ডেল, তো sin ডেল চলে যাবে, ডেল মানে কি 15 ডিগ্রি মানে হচ্ছে sin 15 ডিগ্রি। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, cot এর কিন্তু মান আমরা ক্যালকুলেটরে বসাতে পারি না। ওকে, cot এর মান এটাকে আমরা 10 এ কনভার্ট করি, 10 এ কনভার্ট করি, 10 এ। তাহলে এবার খেয়াল করো, cot মানে কি 1/10, তাহলে cot i মানে হচ্ছে 1/10i আমরা লিখতে পারি, তাহলে 1/10i মানে হচ্ছে 1.128 মাইনাস cos অফ 15 ডিগ্রি ডিভাইডেড বাই sin অফ 15 ডিগ্রি, ডিভাইড বাই sin অফ কি বলতো? 15 ডিগ্রি। তাহলে এবার দুই পাশে যদি আমি উল্টাই দিই, দুই পাশে সমীকরণের দুই পাশটা, তো সমীকরণের দুই পাশ উল্টাই দিলে আমরা পাবো হচ্ছে এই পাশে বাম পক্ষে পাবো হচ্ছে tan i, আর ডান পক্ষে আমরা পাবো হচ্ছে sin 15 ডিগ্রি, sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই এই পাশে আসবে হচ্ছে 1.128 মাইনাস cos অফ 15 ডিগ্রি, আর এখান থেকে ক্যালকুলেট করলে তুমি tan ইনভার্স করলে i টা পেয়ে যাবা। তো i সমান পাবা তুমি tan ইনভার্স, ক্যালকুলেটরের মানটা বসাবা, উপরে হচ্ছে sin 15 ডিগ্রি আর নিচে হচ্ছে 1.128 মাইনাস cos 15 ডিগ্রি। তো এখান থেকে ক্যালকুলেট করে তুমি কি বের করতে পারবা? i বের করতে পারবা। i এর মানটা বলো তো? একজন কমেন্ট করছে, ভাই আপনি পারলে একটা ম্যারাথন ক্লাস নেন, সারাদিন ক্লাস করব। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, এতটুকু বুঝতে পারলা কিনা একটু কমেন্টে জানিয়ে দাও, এতটুকু বুঝতে পারলা কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। না ঠিক আছে, আমরা মানে থ্যাংক ইউ আদিল হাসান, থ্যাংক ইউ সো মাচ। একটু কমেন্টে জানিয়ে দাও যে i এর মানটা কত আসে, আর অবশ্যই একটু কমেন্টে যারা যারা বুঝছো তারা ইয়েস লিখে দাও যে হ্যাঁ ভাইয়া আমরা ম্যাথটা বুঝছি, ইয়েস YES লিখে দাও, জাস্ট ইয়েস লিখে দাও। আর না বুঝলে লিখে দাও ভাইয়া বুঝি নাই, নো, তাহলে আমি পুরোটা আরেকবার দেখাই দিব, সমস্যা নেই, পুরোটা আরেকবার সামারি করে দেব, সমস্যা নেই। যারা যারা বুঝছো সবাই ইয়েস বলে দাও। তাসমিম হোসেন তিশা খেয়ে ফেলছি মানে কি বুঝছো? আচ্ছা, তারপর হচ্ছে নাসির হোসেন, থ্যাংক ইউ। নীলিমা নিপা, আফিয়া হুমাইরা, ওকে থ্যাংক ইউ। ফাতেমাতু জোহরা তিশা, তোমার উত্তরটা মনে হয় একটুখানি ভুল হয়েছে, 9.25 তো আসে না, মেবি i এর ভ্যালু আসবে আচ্ছা 57.94 লিখি। তো কেউ যদি মোটামুটি, কেউ যদি কাছাকাছি 58 ডিগ্রি লেখো কোনো সমস্যা নেই,
58 ডিগ্রি প্রায় লেখো সমস্যা নেই, ওকে? কারণ 57.99 তো কেউ যদি 58 ডিগ্রি প্রায় লেখো কোনো সমস্যা নেই, আবার কেউ যদি 57 ওটাও লেখো কোনো সমস্যা নেই, ওকে? থ্যাংক ইউ সো মাচ, ওকে। তাহলে আমরা খুব দ্রুত হচ্ছে আমরা লাইভ 1 করলাম, আমরা খুব দ্রুত রেগুলারলি হচ্ছে লাইভ ক্লাসগুলো নিব তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে। তোমরা যদি চাও যে ভাই আপনি আরো ডিপে পড়ান, আপনি আরো অ্যাডভান্স লেভেলে পড়ান, আরো ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি ভর্তি পরীক্ষায় যেই টাইপের কোশ্চেন আছে ওগুলো করান, আমি করাবো। এই ক্লাসের কিন্তু কিছু পার্ট আমাদের প্রথম দিকের পার্টগুলো ছিল হচ্ছে যারা এবার সদ্য এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য, এই জন্য হয়তো একটু স্লো মনে হতে পারে যে ভাই এত সহজ কথাবার্তা কেন বলতেছে। সবাই মিলে একসাথে পড়তে গেলে আমাদের একটু এটা কনসিডার করতে হবে। যারা পারি তারা শুরুর দিকের মানে পাড়াগুলো হচ্ছে একটু চর্চা করে নাও, আবার শিখে নাও, ঠিক আছে? জানা জিনিসগুলো জানলে কি হয়ে যায়, চর্চা হয়ে যায়। আর মেইনলি হচ্ছে এই টাইপের ম্যাথগুলো আমরা করলাম হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে এবার সামনে এইচএসসি পরীক্ষা দিবে। তো আমাদের ক্লাসগুলো প্রত্যেকের জন্যই হবে, মেইনলি আমার ক্লাসগুলো সবার জন্য হবে, সবারটাই কভার হবে। যারা এসএসসি পরীক্ষা দিছো তাদের জন্য ভালো, যারা তাদের জন্য ভালোভাবে তাদের জন্য বুঝতে পারবা ভালোভাবে তারাও, যারা এবার সেকেন্ড ইয়ারে উঠবা তারাও ভালো করে বুঝতে পারবা, যারা এইচএসসি দিবা তাদের জন্য লাস্টে এরকম ভালো ম্যাথ থাকবে, ওকে? আর একটা কথা সেটা হচ্ছে তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, শেয়ার করে নিজেদের টাইমলাইনে লিখে দিও, কারণ পরবর্তীতে যখন তুমি আবার পড়বা বা যখন তোমার এই চ্যাপ্টারটা আবার রিভিশনের দরকার হবে, যখন তোমার পরীক্ষার সামনে থাকবে, পরীক্ষার সামনে যখন তোমার রিভাইজ করতে হবে, তখন এই ভিডিওগুলো দেখে তুমি সহজেই বুঝতে পারবে, ওকে? তো তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আসসালামু আলাইকুম।